প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পে। জীবন গল্প ব্রট ইউ বাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে যিনি গেস্ট আছেন, আমি শুরুতেই কথা না বাড়িয়ে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নামটা একটু বলতে হবে প্রথমে, যদিও আপনাকে অনেকেই চেনেন। আমি ইফাতারা নার্গিস। ইফাতারা নার্গিস, আপনাকে অনেকেই চেনেন, বাংলাদেশের অনেক মানুষ আপনাকে চেনেন আপনার গানের কারণে, আপনার গুণের কারণে। সেগুলো আমাদের অনুষ্ঠানে নিশ্চয়ই উঠে আসবে, কিন্তু আমাদের অনুষ্ঠানে যেসব ফর্মালিটিস আছে, যে নামটা নিজের মুখে বলতে হয়, বাকি যে বিষয়গুলো আছে, জন্ম জেলা কোথায়, এগুলো একটু বলতে হবে আমাকে। জন্ম জেলাটা কোথায়? আমার অরিজিনাল জন্ম চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে, আচ্ছা। এখন বয়স কত, বর্তমান বয়স যদি আপনার বলতে কোনো সমস্যা না? 64। 64, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে। জন্ম তো যেখানে হয়েছে শুনেন, নানার বাড়িতে, চাঁপাইনবাবগঞ্জ। তারপরে আমার মা যেখানে, ওখানে স্কুলে চাকরি করতেন, সেই তো আমার মায়ের সাথেই থাকতাম। আমার বাবা চাকরি করতেন, তিনি দিনাজপুর, তারপরে এই সমস্ত এলাকায়, ঠাকুরগাঁ, এই সমস্ত এলাকায় বাবা চাকরি করতেন। তারপরে বড় হয়ে আমরা যখন বড় হলাম, স্কুলে ভর্তি হওয়ার একটা ব্যাপার আছে, তখন আমরা রাজশাহী শহরে শিফট করে গেলাম সবাই। বাবা কি করতেন, মানে কোথায় জব করতেন? আমার বাবা ল্যাবরেটরি স্কুলের হেডমাস্টার ছিলেন। টিচার ছিলেন? টিচার ছিলেন। আমার মাও টিচার ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন অ্যাকচুয়ালি। একটা ভাই মারা গিয়েছে 75 সালে। তারপরে এখন আমরা 5 ভাই 1 বোন। আপনি কি সবার বড় ছিলেন? না, আমি 4 নাম্বার, বড় 3 জন, মাঝে আমি, ছোট 3 জন। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। বাবা শিফট হয়ে আসলেন যখন রাজশাহী আসলেন, তখন বয়স কত আপনার? তখন আমার বয়স মনে হয় 4 বছর কি 5 বছর। স্কুলে পড়েন না বা যান না এরকম? তখন স্কুলে যাইনি আর কি, হয়তো বা এরকম হবে। ওই জায়গাটা ছিল হচ্ছে শেখপাড়া বলে, রাজশাহীতে যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামের পেছনে, ওখানে আমরা থাকতাম। আর তারপরে ওখানে বড় হওয়া। তারপর 4-5 বছর বয়স যখন, তখন এরকম সময় আমাদের বাড়িতে আমার একটা চাচাতো ভাই আসেন, কি বলে, মাজারুল হান্নান, খোকা বড় ভাই, আমাদের বংশের মধ্যে, সারা বংশের মধ্যে উনি সবচেয়ে বড়। এই 4-5 বছর বয়সে তখন আমার চাচাতো ভাই আমাদের বাসায় এসে উঠলেন, সেই শেখপাড়ার বাসাতে। উনি একটা জায়গায় চাকরি করতেন এবং উনি খুব গান গাইতে পারতেন ভালো, এবং উনি একটা স্কুলে ভর্তি হয়েছিলেন, সুরবানী সঙ্গীত বিদ্যালয়। তো উনি গান শিখতেন এবং ওনার একটা হারমোনিয়াম ছিল আমাদের বাড়িতে, উনি হারমোনিয়াম বাজিয়ে গান করতেন। তো আমি দূর থেকে দেখতাম যে ভাই গান করছে, আমার ভীষণ ভালো লাগতো। তারপরে উনি যখন চলে যেতেন, চলে যাওয়ার পরে আমি উনি যেগুলি গান প্র্যাকটিস করতেন, উনি যে সারেগামা প্র্যাকটিস করতেন, সেটা আমি প্র্যাকটিস করতাম। দেখি উনি শুনে, আমি কিন্তু দেখি না উনি কিভাবে করেছে, বা একদম নিজস্ব গতিতেই আমি একেবারে হারমোনিয়াম বাজানো, সারেগামা পাধানিসা করছি। উনি একদিন এসে, অফিস থেকে এসে দেখে আমি হারমোনিয়াম বাজাচ্ছি। কি ব্যাপার, তুই কিভাবে শিখলি? বলে, আমি তো আপনাকে দেখলাম তাই শিখলাম। তোর গলা তো দারুণ। তখন উনি বললেন, ঠিক আছে চল, আমার ওস্তাদজির কাছে নিয়ে যাই তোরে। পরে উনি সুরবানী সঙ্গীত বিদ্যালয়ে আমার নিয়ে গেলেন। আমার ওস্তাদজি আব্দুল আজিজ বাচ্চু, উনি এখন নেই, প্রয়াত। তো ওনার স্কুলে নিয়ে গিয়ে আমাকে বললো যে আমার চাচাতো বোন, ওরা গান শুনেন একটু। কি গিয়েছিলেন ওটাতে মনে আছে? হ্যাঁ, মায়াবন বিহারিণী। শোনাবেন আমাদেরকে খুব ছোট করে, খালি গলায়, কেমন লাগে শুনতে? মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী। আমার গলা শুনে ওস্তাদজি বলেন কি যে, ও মাই গড, এই তো গলা সাংঘাতিক। এখন তো আমার বয়স হচ্ছে, গলা কিছুই নেই আমার আসলে, কিন্তু তখন তো আমার গলা ছিল অন্যরকম। যাই হোক, উনি শোনার পরে বললাম, আমাকে ওস্তাদজি আমাকে ছাত্রী হিসেবে ভর্তি করে নিল স্কুলে। তারপরে রেগুলার স্কুল যাতায়াত করলাম। এরকম সময় ধরেন পরবর্তী পর্যায়ে গান চলছে, বড় হচ্ছে, আমি স্কুল পড়ি, স্কুল 6-7 পড়ি, তখন কম্পিটিশন হলো একটা। সেই কম্পিটিশন হলো তখন পাকিস্তান আমলে না, এরকম কম্পিটিশন হতো আমাদের। যেমন এখন স্কুল কলেজে সাংস্কৃতিক সপ্তাহ হয়, তখন রাষ্ট্রীয়ভাবে ওই সাংস্কৃতিক সপ্তাহ হতো। জেলা ডিসি অফিস থেকে, ডিসি শিক্ষা, এনারা অ্যারেঞ্জ করতেন জিনিসটা। তো প্রত্যেকটা স্কুল থেকে ছেলে মেয়েরা পার্টিসিপেট করতে একটা অডিটোরিয়ামে অ্যারেঞ্জ করা হতো, এবং সেখানে আমি গান গাইতে গিয়েছি এবং আমি কম্পিটিশন নাম দিয়েছি। তখন থানা, মহকুমা, জেলা, বিভাগ, তখন তো 4টা বিভাগ ছিল সেই সময়, ইস্ট পাকিস্তানের সময়। তো আমি গান করেছি এবং প্রত্যেকটা বিভাগে 7টি বিষয়, আধুনিক গান, নজরুল, রবীন্দ্র, লালন গীতি, ভাওয়াইয়া, হাম, নাতে রসুল আর ক্লাসিক্যাল, মোট 7টা বিষয়ে আমি ফার্স্ট, অর্থাৎ থানায় ফার্স্ট। সব পুরস্কার আমার কাছে। তারপরে আবার যখন সেকেন্ড টাইম আবার একটা জায়গায় গেলাম, মহকুমায় হলো, তখন আমি
অ্যামাং দি অল আই এম ফার্স্ট সব বিষয়ে। একটা দুটোতে হয়তো সেকেন্ড হয়েছি আমি, নাহলে অধিকাংশ ক্ষেত্রে আমি চ্যাম্পিয়ন হয়েছি। এর পরবর্তী পর্যায়ে আবার বড় হলাম, যখন আরেকটু বড় 8-9-এ পড়ি, তখন আবার একটা সারা দেশব্যাপী ইস্ট পাকিস্তান পুরোটাই কম্পিটিশন হবে এরকম হলো। এইরকম ভাবে স্তরে স্তরে হতে হতে কিন্তু আমি বিভাগে চ্যাম্পিয়ন হলাম, কিন্তু ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন হতে আমি পারিনি। এই কারণে তখন ওই সময়টাতে ক্লাস 9-10-এ বোধহয় পড়াশোনা কিছু একটা ছিল, ওই জন্য আর হয়নি। তবে সেই সময় নুরুন্নাহার লাভলি আপা বলে একজন, উনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তারপরে আমি এসএসসি পাশ করলাম 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। আমরা অর্গানাইজার হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে পাড়ায় পাড়ায় সংগঠিত করেছি, মানুষকে এই কাজগুলিও করেছি। পরবর্তী পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসএসসি পাশ করলাম, কলেজে ভর্তি হলাম, ইন্টারমিডিয়েট পাশ করলাম, অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। আমার মায়ের ছোটবেলার একটা বন্ধু ছিল, তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ পোস্ত বাউসিয়া। তো আমার মা কলকাতায় পড়াশোনা করতেন 43 সালে, তার বান্ধবী সেই সময়কার 43 সালের বান্ধবী, তাদের বাড়ি ময়মনসিংহ। তাদের সাথে যে আসা যাওয়া ছিল সেগুলো ছোটবেলায়, এগুলো আমরা অতটা গুরুত্ব দিইনি, জানিও না, বলতেও পারবো না। আমার বাবা 1963 সালে যখন ইয়েতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, এডিনবরায় হায়ার স্টাডি করতে, ওই সময় আমার মায়েরা আমরা সবাই মিলে ঢাকা এসেছিলাম। ওই সময় বোধহয় আমার মা ময়মনসিংহ গিয়েছিল সম্ভবত তার বান্ধবীর সাথে দেখা করতে। পরবর্তী পর্যায়ে আমরা সেই সময় বাড়ি চলে গেলাম। আর পরবর্তী পর্যায়ে আবার ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন আমি এসএসসি এইচএসসি পাশ করে ইউনিভার্সিটি ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি মাত্র, তখন আমার মায়ের ওই বান্ধবীর সাথে মায়ের যোগাযোগ হয়েছে। আবার তার একটা ছেলে ছিল আমার মায়ের বান্ধবীর, সেই ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তো, ইঞ্জিনিয়ারিং পড়তো। তারপরে ওনারা ছেলেটাকে দেখেন নাই, আমি কিছুই দেখিনি, আমার মা দেখেছে। তারপরে আমার মা চলে গেছে, বাড়ি চলে গেছে, রাজশাহী চলে গেছে। পরবর্তী পর্যায়ে ওনারা যোগাযোগ করে, কিভাবে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের বাড়িতে বেড়াতে এসছে, রাজশাহী বেড়াতে এসছে ছেলে সহ। তারপরে আমাকে দেখেছে, দেখার পরে তো আমার মার কাছে বলেছে যে ওই যে ছোটবেলায় তোর সাথে আমার কথা ছিল, সেই কথা অনুযায়ী তুই আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি। তো ওনারা দেখার পরে আর কি আমার মাকে প্রপোজাল দিল। আপনি তখন ইন্টার পাস করেছেন? হ্যাঁ, তখন ইউনিভার্সিটি মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ক্লাসও শুরু হয়নি, এরকম একটা অবস্থা। কোথায় পড়তেন আপনি? রাজশাহী ইউনিভার্সিটি সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। সোশ্যাল ওয়ার্ক, আচ্ছা আচ্ছা, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট। তো এরপরে ওনারা এরকম প্রপোজাল দিল। তারপরে আমার মা আব্বা চিন্তা ভাবনা করলো, করার পরে তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট তখন ফার্স্ট ইয়ারে পড়ি অনার্স, সেই সময় না আমার বিয়ে দিয়ে দিল ওনারা। ও মা, আপনার কাছ থেকে কোনো ওপিনিয়ন নিল না? কিভাবে হলো? আপনাকে সেখানে বলে দিল? না, বললো, আমাকে জিজ্ঞেস করলো কিভাবে হতো, আমরা একটু জানার দরকার। আজকাল তো না, বাবা আমার পছন্দ, আমাকে বললে পছন্দ, আমি কি বলবো, হ্যাঁ ঠিক আছে। আপনার কোনো পছন্দ ছিল না? আমার কোথাও কোনো পছন্দ ছিল না, মানে ওই সময় পর্যন্ত প্রেম ভালোবাসা একদম না, কিচ্ছু করে নেই। আজকে আমাকে তো যারা দেখছেন, রেডিওতে শুনছেন তারা তো শুনছেন, দেখার কোনো বিষয় না, কিন্তু যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন www.youtube.com/ilovedhakafm, এবং এটার অডিও ফরম্যাট আপনারা পাবেন www.youtube.com/dfm904। আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে আজকের যে গল্পটা আপনারা শুনবেন, যে ইফাতরা নার্গিসকে আপনারা চেনেন বা চিনে এসছেন এতদিন যাবৎ ধরে, বিশেষ করে হামদ এবং নাথের জগতে তিনি অনন্য, কিন্তু আজকের এই গল্পটার পরে তাকে অনেকেই নতুন করে চিনবেন। আমি যখন একটু আমার মনে আছে, আমি টেলিভিশনে আপনাকে ইন্টারভিউ করেছি, তখন আমি জানি না আপনার সম্পর্কে এত কিছু, কিন্তু আজকে আমি তো কিছুটা জানি। তো আজকে আমি বলতে পারি যে আমার দর্শক যারা দেখছেন তারা একটা অন্য মানুষ আবিষ্কার করবেন। এটাই আসলে আমার জীবন গল্পের কাজ। আমি একদম রিয়েল একটা মানুষকে তুলে ধরার চেষ্টা করি। তো আপনি জানেন না তখন পর্যন্ত যে না, মানে কাউকে ভালোই দেখতে ভালো ছিল, তো কথাবার্তা ভালো ছিল, ওকে, আমার তো কোনো কোথাও কোনো চয়েস নাই, সুতরাং আমার কিছু বলার আছে। বাবা মা আমাকে বিয়ের আগে হয় না ওর সাথে একটু কথা বলা বা তা বলেছি, বাড়িতে আসছে না বেড়াতে, কথা বলেছেন? হ্যাঁ, এই একবার কথা। ও তখন পড়াশোনা করছে? হ্যাঁ, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তখন তার মায়ের বোধহয় ইচ্ছা ছিল এরকম, যদি মেয়ে বড় হয় ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তাহলে তার ছেলের সাথে আটকে ফেলানোর জন্য তারা এই কাজটা করলো আর কি। বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পরে একটা কন্ডিশন আমার মা করলো যে আমার মেয়ে লেখাপড়া না করে তোমার বাড়িতে যাবে না, মানে লেখাপড়া শেষ করতে হবে তাকে। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম, পড়লাম, সাবসিডিয়ারি পাস করলাম, অনার্স পরীক্ষা দিলাম। তারপরে এর মাঝে একবার দুবার তাদের বাড়িতে গিয়েছি আমি। ওদের মনের মধ্যে একটা ছিল এরকম যে ছেলেটা মাঝে মাঝে আসতো আমাদের এখানে। তার মায়ের বোধহয় মনে ভয় ছিল যে আমার ছেলে পর হয়ে যাচ্ছে, নাকি বউটা এখানে নিয়ে আসলে মনে হয় ভালো হয়। এসে তাদের মনের মধ্যে একটু দূরবিন্দু সন্ধি বোধহয় ছিল। তো
বলছে আর পড়তে দেওয়া যাবে না, যেহেতু তার ছেলে কিন্তু আর পড়াশোনা করছে না, অফ করে দিয়েছে পড়াশোনা করা অবস্থায়। পড়াশোনার অবস্থা থেকেই দেখা যাচ্ছে একটা মানুষের জীবনে তো প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা পয়সা লাগে, আর বিয়ে করার জন্য টাকা পয়সা আর চাকরি লাগে, তো বিয়েই তো হয়ে গেছে, তাহলে আর কি দরকার। তো যার কারণে সে পড়াশোনা আর প্রসিড করতে পারলো না। সে ইঞ্জিনিয়ারিং করতো ঠিকই, 2 বছর পড়ার পরে সে আর কিছুই করে না, যে রাজনীতির মধ্যে ঢুকে গেল, নানান কিছু করলো, কায়দায় সমস্যা হলো। হ্যাঁ, এবং ওয়ারেন্ট টোরেন্ট বেরোলো, সে লুকিয়ে থাকতো কোথায় কোথায়। তখন আপনারা উঠে যাননি? তখন আমাকে ওই বাড়ির থেকে নিয়ে আসেনি তারা, কিন্তু 2-1 সময় আমাকে এই বাসায় নিয়ে এসেছে তারা, ময়মনসিংহের বাসায় অগরবাবু কলোনি ছিল সেটার নাম। এইটুকু শুধু মনে আছে, আর বাকি কিছু মনে নাই আমার। তো এরকম ওয়ারেন্ট টোরেন্ট বের হচ্ছে, তো এই সময়টাতে আপনার ফ্যামিলি মানে ওয়ারিড ছিল না কি? তারা মারাত্মক ওয়ারিড ছিল, মারাত্মক ওয়ারিড ছিল। মাত্র মেয়ে। হ্যাঁ, তারপরে তারা কোথায় কোথায় লুকিয়ে থাকতো, তারপরে উনি 2-1 সময় আমাকে নিয়ে আসতেন। আচ্ছা, তার ছেলের সাথে যেন যোগাযোগ থাকে সেই জন্য ওর মা নিয়ে আসতো। কিন্তু এসে যখন নিয়ে আসতো না, তখন আমাকে অনেক মেন্টাল একটা টর্চার হতো। কি ধরনের টর্চার? মানে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, ফজরের উঠার পরে চুলায় উনুনে আগুন দিতে হবে, যেগুলো আপনি বাসায় তো করার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তারপরে রান্না করতে হবে, আমার ঘর বাড়ি ঝাড় দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানে রান্না করা একটা ইলাহি ব্যাপার। কাঠের চুলায় রান্না বলেন, লাকড়ির চুলায় রান্না, যারা করেনি তারা বুঝবে না। তারপর আমি করেছি, এবং করতে গিয়ে একবার আমার শাড়িতে আগুন লেগে গিয়েছিল, এরকম অবস্থা। এবং আমার আরো অনেকেই দেখেছে যে সবাই বা ড্রয়িং রুমে বসে আছে, আমি ছোট একটা মানুষ রান্নাঘরে রান্না করছি, হয়তো তাদেরকে চা নাস্তা বানানোর জন্য আমাকে বলা হয়েছে। অর্থাৎ একেবারে টিপিক্যাল যে শাশুড়ি হয় না, এরকম গ্রামের শাশুড়ি বা শহরের শাশুড়ি বলেন, ঠিক সেরকম পুত্রবধূর সাথে ওনারা আচরণ। ছেলে একটাই ছিল না, 2 ছেলে 2 মেয়ে ওনার। কারোর বিয়ে হয়নি, এটাই প্রথম বিয়ে। বড় ছেলের বউ। কিন্তু আমার ননদ দেবররা ভালো ছিল, আমাকে আদর যত্ন করতো, নানান কিছু। তাদের সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ছিল, কারণ ওরাও তো ইন্টারমিডিয়েট অনার্স বোধহয় পড়তো, সমবয়সী আপনার বলা চলে। আমার সমবয়সী বলতে পারে, দুজন ছোট ছিল, স্কুলে পড়তো দুজনে। যাই হোক, তারপরে ওনারা কায়দা করলো কি, আমি অনার্স পাস করার পরে মাস্টার্সে পরীক্ষা দিব, ভর্তি হয়েছি, ওনারা নিয়ে চলে আসলো আমাকে, যে না আর পড়ার দরকার নেই, আমার ছেলে তো অনার্স পাস করে। হ্যাঁ, বলে আর নিয়ে চলে আসলো, ওনাদের মনে মনে হয়তো এটাই ছিল। তারপরে বলে কি আর যেতে হবে না, আমাকে সাডেনলি নিয়ে এসে, আর সেই সময় তো ফোনের যুগ না, আমাদের বাড়িতে ফোন নাই, না বাবার অফিসে ফোন ছিল। আপনারা তখন রাজশাহী, ওরা ময়মনসিংহে? ওনারা ময়মনসিংহে, শহরে। তারপরে আমি ভয় পেয়ে গেলাম, খুবই কষ্ট পেলাম, এবং আমি কি করব বুঝতে পারছি না, একটা বুদ্ধি বের করতেই হবে। তখন আমি সেই সময় আমার হাজবেন্ডকে বললাম, দেখো এতদূর যখন পড়লামই, বাকিটুকু পড়লে একটা চাকরি করলে মনে হয় ভালো হবে, তাহলে আমরা দুজনে ইনকাম করে ফ্যামিলি চলবে, হ্যান্ডটান। এগুলো অনেক ভাবে বুঝালাম, কিভাবে বুঝিয়েছিলাম এখন আমার এগুলো কিচ্ছু মনে নাই, কিছুই মনে নাই, অনেক দিন আগের কথা। হ্যাঁ, তারপরে এরপরে বললো যে জিনিসপত্র যেগুলো লাগে, মানে আমার সুটকেসের মধ্যে 1 সুটকেস কাপড় এনেছিলাম, সব তো নিয়ে আসিনি, যেটুকু ব্যবহারের জন্য এনেছিলাম। আমরা এই সুটকেসটা নিয়ে যান, আমার তো আর অনেক কাপড় চোর আছে, ওখানে অনেক কিছু আছে, এগুলো আনতে হবে, তো বইপত্র অনেক কিছু আনতে হবে না। তো ঠিক আছে। তখন আমাকে ঢাকায় আমার বড় ভাই চাকরি করতেন, ওনার ওখানে চাচারা ছিলেন, আমার চাচা একজন আর্মি অফিসার ছিলেন, ওনাকে আমার বাবা বললেন যে আমার মেয়ের এরকম একটা ঘটনা হচ্ছে, ওকে আটকায় দিচ্ছে, তুমি একটু খেয়াল করে দেখো। তারপরে আমি চাচার বাসায় চলে আসলাম ক্যান্টনমেন্টে, এখান থেকে রাজশাহী চলে এলাম আমি আর কি। এরপর আমার বাবা বললো যে তোমার আর যেতে হবে না। এরপরে ওই যে একটা মার্শাল্লাহ ছিল ওই সময়টাতে, বলেন তো, কিছু একটা ছিল, একটা আর্মিদের কিছু একটা ছিল, ওই সময়টা স্বাভাবিক গভর্নমেন্ট ছিল না। হ্যাঁ, তখন আর কি আমার বাবা বললো না তোমার ওখানে যেতে হবে না, মা বললো কোনোভাবেই ওখানে যাওয়া যাবে না, তোমাকে ওরা আটকে দিবে, গেলে আসতে দিবে না, তুমি এখান থেকে পড়াশোনা করো। আর আমার বাবা তখন বিয়ে হয় যে জায়গাটাগুলোর নাম কি জানি বলে, কাজী অফিস থেকে আমাকে ডিভোর্স লেটার দেওয়া দিল। ঠিক আছে, ডিভোর্স লেটার দিয়ে দিল, বললো যে আপনি কি প্রিপেয়ার ছিলেন যেরকম ডিভোর্স দিয়ে দিবেন এই লেখাপড়া ইস্যু করে? হ্যাঁ, আমি খুব ভয়ঙ্কর, কারণ ওদের বাসা, ওদের আচার আচরণ এত অ্যাবনর্মাল, সব আমাদের মধ্যে সবাই অলমোস্ট সাইকিক পেশেন্ট মনে হচ্ছে, এরকম অবস্থা। মানে আমার প্রতি তাদের সব সময়ের জন্য নজর, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি, খাচ্ছি, তাদের কাজ কাম, তাদের মানে অর্থাৎ আমি মনে হচ্ছে বাড়ির একটা সার্ভেন্ট, একটা আমি এই ধরনের একটা পরিস্থিতি আচরণ করতো তারা। আপনি ম্যাচ করেন না এই বিষয়টা? না, ম্যাচ করেন এই কারণে যে তার ছেলে যেহেতু চাকরি করতো না, সে ছেলে কিছুই বলতে পারতো না, মা যাই বলুক না কেন, এবং তার মা অসম্ভব ডমিনেটিং ছিলেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারাও কিছুটাই সেপারেশনে ছিল, এক বাড়িতে থাকতেন, কিন্তু বিয়ের কয় বছর পর ডিভোর্স হয়ে গেল আনুমানিক?
আপনি তখন মাস্টার্সে পড়ছেন বা পড়া শুরু করেছেন? হ্যাঁ, ধরুন 4 বছর তো হবে, 3 থেকে 4 বছর। হ্যাঁ, 3 আচ্ছা, ওই সময় কোনো বাচ্চা কাচ্চা হওয়া বা কোনো কিছু? হ্যাঁ, আমার একটা দুইটা ইস্যু হয়েছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, মিসক্যারেজ হয়ে গেছে, তারপরে ছিল না এরপরে পরবর্তী পর্যায়ে। আচ্ছা, যাই হোক, তারপরে আমি বাড়িতে রাজশাহী চলে যাওয়ার পরে আমার বাবা মা সিদ্ধান্ত নিল ডিভোর্স, তো আমার ডিভোর্সই হয়ে গেল, এরপর যোগাযোগ হয় স্ট্রেট আমি ওনাদের ওখানে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে ওরা কি করলো, ওদের কিছু গয়না বিয়েতে দিয়েছিল, গয়নাপাতি ছিল, সেগুলো যেন ওরা আমাদের উপরে খুব টর্চার করা শুরু করলো, মানে যোগাযোগ করা শুরু করলো। আমার বড় ভাই ঢাকায় চাকরি করতেন, ডিআইটি তে ওনার অফিস ছিল, এই অফিসে ও আসতো, এসে বলতো আমাদের যে সমস্ত গয়নাপাতি আছে এগুলো দিয়ে দিতে বলেন। মোহরানার পয়সা তো দিবেই না, কারণ যেহেতু আমি ডিভোর্স দিচ্ছি, আমাদের দেশে তো একটা প্রচলন আছে যে মেয়ে যদি ডিভোর্স দেয় মোহরানার পয়সা দিতে হয় না, কিন্তু এটা তো একদম একটা ফরজ কাজ, তাই না? যে বিয়ে হলে দিতে হবে, লিগ্যালি তো অবশ্যই একদম দিতে হবে। সুতরাং এরপরে আমরা আমার ভাইয়ের কাছ থেকে বলি, আমি আমার কাছে যেগুলো গয়না ছিল ওদের, ওগুলো আমরা তাদেরকে ফেরত দিয়ে দিলাম। এবং আমি যতদূর জানি যে ধর্মীয় ভাবে তো দিতে হবেই, প্লাস হচ্ছে মানে ডিভোর্স যদি দিতে হয় তাহলে বলা হচ্ছে যে যত পারো সম্পদ দিয়ে দাও, যত পারো প্রপার্টি তাকে দিয়ে দাও। হ্যাঁ, কি চমৎকার নিয়ম। আল্লাহ যে নিয়ম করেছে মানুষ তো সেটা মানে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তারপরে একটু ডিভোর্স হয়ে গেল, তারপরে আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিলাম সোশ্যাল ওয়ার্কের মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমাদের ওখানে রাজশাহী ইউনিভার্সিটিতে শরীফ ভাই বলে আমার একজন ভাই ছিলেন, উনি আমাদের সাথে ইউনিভার্সিটিতে আমাদের সাংস্কৃতিক সংসদ ছিল একটা, সেখানে আমরা বন্ধু বান্ধবরা সবাই যারা গান করি তারা ছিলাম। তো সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয়। শরীফ ভাই বললো, নার্গিস, আমার বাবার ছাত্র ছিলেন ওনারা, তো তুমি ঢাকায় আসবা না? বলে হ্যাঁ আসবো। বলে আমি চাকরি করতে চাই। শরীফ ভাই বলে কি, হ্যাঁ আমি যেখানে চাকরি করি তোমাকে সেখানে চাকরিতে নিয়ে দিব, ঠিক আছে? উনি তখন বিআইডিএস এ চাকরি করতেন। তো আমি তখন ওনার সাথে যোগাযোগ করে কিভাবে যাই হোক, যেভাবে হোক না, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি বিআইডিএস এ গিয়ে ওনার সাথে যোগাযোগ করে আমি একটা অ্যাপ্লিকেশন করলাম, আমাকে বিআইডিএস ওনারা ফিল্ড করেসপন্ডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল। ঠিক আছে, আমি ডক্টর মনোয়ার হোসেন চেয়ারম্যান ওনার সাথে কাজ করেছি, ডক্টর মান্নান ওনার সাথেও কাজ করেছি ফিল্ড করেসপন্ডেন্ট হিসেবে, এবং সারা বাংলাদেশ ট্যুর করেছি আমি তখন। অর্থাৎ পরবর্তী পর্যায়ে এখানে চাকরিতে জয়েন করলাম, কিন্তু থাকবো কোথায়? চাকরিতে জয়েন করলাম, থাকার একটা ব্যবস্থা লাগবে। এটা কি ঢাকাতে ছিল? হ্যাঁ, এটা ঢাকাতে, বিআইডিএস তো ঢাকাতে। আচ্ছা, হ্যাঁ, আসলাম এখানে চাকরি নিয়ে। তা ভাবলাম যে একটা কিছু করার। কত সালের ঘটনা বলছেন আপনি এটা আনুমানিক? এটা ধরেন 79 এর দিকে। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে আমরা মনে করে দিচ্ছি আরো একবার, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 FM এ, এবং এই জীবন গল্প অনুষ্ঠানটি ব্রট টু ইউ বাই কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। জি বলেন। তারপরে 79 কি 80 এরকমই হবে আর কি। আমি ঢাকাতে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েই চলে আসলাম, তখন কিন্তু আমার রেজাল্ট হয়নি। হ্যাঁ, তার আগে আমি ওখানে চাকরিতে জয়েন করলাম, কিন্তু থাকবো কোথায় এই সমস্যায় ভাবলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা সাবজেক্টে ভর্তি হই, সবচেয়ে ভালো হোস্টেলে তাহলে জায়গা পাবো, থাকতে পারবো। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আবার আমি এখানকার শিল্পী হিসেবে শিল্পী কোটায় আমি ভর্তি হলাম সোশিওলজিতে। আচ্ছা, আমার বাবার ইচ্ছা ছিল আমি জার্নালিজম পড়ি, কিন্তু আমি চান্স পাইনি 4 নাম্বারের জন্য। পরবর্তী পর্যায়ে সোশিওলজিতে ভর্তি হলাম। আমি সোশিওলজি ভর্তি হওয়ার সুবাদে আমি একটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্রী হিসেবে শামসুন্নাহর হলে আমি একটা সিট পাইনি, চেষ্টা করে আর কি বিভিন্ন রাজনৈতিক দলের মেয়েদের মাধ্যমে একটা সিট পেলাম আমি 119 নাম্বার রুমে। আচ্ছা, সেখানে আমি থাকলাম। তখন আপনি কি করছিলেন ঢাকা ইউনিভার্সিটি? তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে সোশিওলজিতে মাস্টার্স করছিলাম আবার। আচ্ছা, ওকে। সাইমালটেনিয়াসলি চাকরিও করছিলাম। অর্থাৎ পড়াটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে থাকার সিট পাওয়াটা আমার মুখ্য ছিল। ওকে। হ্যাঁ, তারপরে আমি এই হোস্টেলে থাকি আর হচ্ছে বিআইডিএস এ চাকরি করি, এবং সেখানে চাকরি করতে করতে একটা তখন পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট দিত যে অমুক জায়গায় পোস্ট খালি আছে, এত নাম্বার বক্সে আপনি আপনার সিভি ড্রপ করুন। তো আমি এরকম করে করে বিভিন্ন জায়গাতে আমি ড্রপ করতাম। তো এরকম অ্যাটমিক এনার্জিতে ড্রপ করলাম, প্ল্যানিং, তারপরে অ্যাটমিক এনার্জিতে করলাম, ইউনেস্কো কমিশনে করলাম, ইউএনডিপি তে করলাম, এরকম অনেক। তারপরে সেভ দি চিলড্রেন ইউকে তে করলাম। যত জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি সবাই আমাকে ডেকেছে, প্রত্যেকটা জায়গায় ডেকেছে। অর্থাৎ আমি বিআইডিএস এ 10 মাস চাকরি করার পরে আমি অ্যাটমিক এনার্জি কমিশনে চলে গেলাম, প্ল্যানিং সেলে কাজ করলাম। ওখানে প্ল্যানিং এ কাজ করতে করতেই আর একটা ইন্টারভিউ দিলাম, যে ওটা সেভ দ্য চিলড্রেন ইউকেতে, ওখানে ওরা আমাকে সিলেকশন দিল, কিন্তু আমি আর ওখানে করলাম না কাজ। পরবর্তী পর্যায়ে আবার ইউনেস্কো আমাকে ডাকলো, ইউনেস্কো কমিশন
একটা তাদের কাজ ছিল, ফিল্ড করেসপন্ডেন্ট হিসেবেও ছিল, সেটাও তাই ছিল, ফিল্ড করেসপন্ডেন্ট। বিআইডিএস থেকে আপনি অ্যাটমিক এনার্জি কমিশন, অ্যাটমিক এনার্জি কমিশন থেকে আমি ইউনেস্কো কমিশনে চলে আসলাম কাজ করতে। আমার সাথে আমার যিনি বস ছিলেন রিচার্ড আসপিনাল, অস্ট্রেলিয়ান ভদ্রলোক ছিলেন। ওখানে আমি প্রায় 8-10 মাস চাকরি করলাম। ইন দি মিন টাইম কিন্তু আমি 1982 সালে, চাকরি কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল, 80 সাল থেকে শুরু করে 81 সাল হয়ে গেল। তারপরে 82 আসলে আমি বিসিএস পরীক্ষা দিলাম। বিসিএস পরীক্ষা দেওয়ার পর আমি উইন করলাম। বিসিএস আপনি দিলেন 82 হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে আমি আমার তো হয়ে গেল, তো শিক্ষা বিসিএস হলো। পরবর্তী পর্যায়ে আমি ওই বিসিএস এর পরে তো রেজাল্ট হয়ে অনেক কিছু হতে অনেক সময় লাগে। তো আমাকে ওনারা বললেন কি আপনি কি কোথাও চাকরি করেন, ডিডি অফিস থেকে, ডিজি অফিস থেকে বললো যে আপনি কোথাও চাকরি করেন। আমি বললাম হ্যাঁ। বলে আপনি করতেই থাকেন, আপনার এটা কবে হবে এখনো ঠিক নাই, সেই জন্য আপনি চাকরি করতে চান। তখন আমি ইউএনডিপিতে জব করতাম। তখন বেশ আমাদের তখন বেশ মানে আমাদের রেমুনারেশনটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল, স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু এর পরবর্তী পর্যায়ে 82-তে একটা সময় আমি যেহেতু গান গাই, আমার একটা বান্ধবী ছিল, হলের বান্ধবী, সে কালচারাল মিনিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করলো। হ্যাঁ, তার নাম আমার বলতেই হবে, হ্যাঁ, নাসিমা বেগম। তিনি উনি যে পরবর্তী পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন, আমার বান্ধবী। সে খেলাধুলায় খুব এক্সপার্ট ছিল, সে স্পোর্টস অ্যান্ড কালচারে ওইখানে ওই মিনিস্ট্রিতে সে জয়েন করেছে। আমার গান শুনে বলে কি নার্গিস বলে আমার বিদেশে না অনেক লোকজন যাচ্ছে, গভর্নমেন্ট পাঠাচ্ছে, আমি আমার স্যারকে বলেছি যে স্যার আমার একটা বান্ধবী আছে, সে খুব ভালো গান করে। বলে কি নাম? সে রেডিও টেলিভিশন গান করে। তখন বলে কি যে সে তো এত ফেমাস না, মাত্রই রাজশাহী থেকে এসছে, কিন্তু গান শুনে দেখেন আপনি। তারপরে ও আমাকে নিয়ে গিয়ে মিনিস্ট্রিতে গান শোনালো, শিল্পকলা একাডেমি। গান শুনলে পরে ওরা আমার গান শুনে খুব অবাক হয়ে গেল, আরে এ তো ফ্যান্টাস্টিক গলা। হ্যাঁ, সিলেকশন দেওয়া হলো। তখন তারা আমাকে বাইরে যাওয়ার জন্য, তখন নর্থ কোরিয়া যাওয়ার জন্য আমাদের সিলেকশন দিয়ে দিল। আমি তো ইউনেস্কো কমিশনে কাজ করছি, তো তখন ইউনেস্কো ওনারা আমাকে বললো যে আমি তো ন্যাশনাল স্টাফ ছিলাম, বললাম যে আমার তো এরকম একটা সিলেকশন হয়েছে, আমি দেশের বাইরে যাবো, আমার 1 মাস ছুটি দিতে হবে। তো ওনারা বললেন না, আমরা তোমাকে ছুটি দিতে পারবো না। তা বললাম তাহলে আমি চাকরি ছেড়ে দিব, কারণ বিদেশে যাওয়ার এত বড় একটা সুযোগ গভর্নমেন্টের পক্ষ থেকে, আমি কি চাকরি ছেড়ে দিলাম জানেন। চাকরি ছেড়ে দিলে পরে আমি এই 1 মাসের জন্য আমরা চলে গেলাম কোরিয়া। আমরা 26 জন প্রতিনিধি ছিলাম, আমরা গিয়েছিলাম শিল্পকলা একাডেমি থেকে। এবং আমি ওদের দেশে গিয়ে ওখানে লোকাল গান শিখেছি, সেই 5টা গান জানি আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে, জানেন। এবং তারা ওখানে গিয়ে আমি যে প্রোগ্রাম করেছি, আমাদের কিম ইল সুং এর 71তম জন্মদিন ছিল, সেই হিসাবে আমাদের এখান থেকে তারা নিয়ে গেছিল ওখানে। আমি প্রথমে চায়না হয়ে ক্যান্টনে প্রথম আমরা নামলাম। এটাই প্রথম বিদেশ যাত্রা? এটা প্রথম বিদেশ যাত্রা আমার সরকারি পক্ষ থেকে প্রথম। তো আমি এই প্রসঙ্গে একটু কথা বলে রাখি, ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যে আমি একজন সিঙ্গার হব, অনেক বড়, যেখানে বড় বড় মঞ্চে স্টেজে আমি গান করব, নাম করা শিল্পী হব। তো এটা মনে আমার ঘুমিয়ে স্বপ্ন নয়, সত্যি মনে মনে স্বপ্ন ছিল। এবং একদিন স্বপ্নে দেখি যে আমি শিপে করে, ওই যে জলযোগে আর কি, শিপে করে আমি কোন চীন দেশ চলে যাচ্ছি। এবং ইন্টারেস্টিং যে আমার ফার্স্ট ভিজিট কোরিয়া হলেও প্রথম আমি কিন্তু নেমেছি ক্যান্টনে, চায়নাতে। স্বপ্ন সত্যি হলো, স্বপ্ন সত্যি হলো। এবং আমি যখন প্লেনের ইয়ে থেকে বের হয়েছে দেখেছি না, তখন আমি বললাম আমার সেই স্বপ্ন সত্যি হয়ে গেল। হ্যাঁ, সেই ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমার সত্যি হলো। এবং সেখানে আমরা নামলাম এবং সেখান থেকে প্রোগ্রাম করলাম 26 দিন আমরা প্রোগ্রাম করি। অর্থাৎ আমি চাকরি ছেড়ে দিয়ে কোরিয়া চলে গেলাম, 1 মাস থাকলাম, ওখান থেকে ফিরে এসে তখন আমি ক্লাস করলাম। তখন আমি আর বিআইডিএস, কোথাও তো আমার চাকরি নাই, তখন আমি এই মাস্টার্সে আমি ক্লাস করতাম, সোশ্যালজি ডিপার্টমেন্টে ক্লাস করতাম। এখানে আমি আমার অনেকগুলি বন্ধু বান্ধব পেয়েছি। সিফাত মঞ্জুর তখন বিসিএস এর নিয়োগ হয়নি না, তখনও হয়নি। 1 বছর 10 মাস পরে আমার পোস্টিং হয়েছে, পরীক্ষা দেওয়ার, ওরে বাবা, সিলেকশনের পরে। বিসিএস এ তো 4টা স্তর থাকে, তাই না? এগুলো হয়ে আসতে আসতে 1 বছর 10 মাস। কোথায় হলো পোস্টিং আপনার? পরে পোস্টিং বদরুন্নেসা কলেজে ফার্স্ট পোস্টিং হয়েছে আমার, লেকচারার হিসেবে। কি পড়াতেন আপনি? আমার সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। তারপর ইচ্ছা ছিল যে আমি অ্যানথ্রোপোলজি পড়বো, আসলে এটা পিএইচডি করবো, এই ধরনের একটা হায়ার স্টাডি করার একটা স্বপ্ন ছিল আর কি আমার। সেই জন্য এসে সোশ্যালজি ভর্তি হলাম। পরবর্তী পর্যায়ে পড়া আর হলো না, যখন আমার যখন পোস্টিং হয়ে গেল তখন আমি হোস্টেল তো আমাকে ছাড়তে হবে, ঢাকার মধ্যে বদরুন্নেসা কলেজে। তখন 17.5 টাকা স্কেল ছিল, 750 মাত্র। হ্যাঁ, তখন 750 টাকাতে মোটামুটি গরু টরু কিনে ফেলা যেত নাকি? না, তখন 1 কেজি চালের দাম 4 টাকা ছিল। ঠিকই ছিল, রেশনালি বলা চলে। কিন্তু সেই সময়কার গভর্নমেন্ট অফিসার এখনকার রাত দিন পার্থক্য আছে। তারপরে আমাদের 5 টাকায় 1 কেজি গরু মাংস পাওয়া যেত। ওরে বাবা,
ঠিক আছে, এখন তো 600 টাকা দাম, 600 টাকা কেজি। সো এই যে একটা ডিফারেন্স, তা আমি ভাবলাম যে আমার যে চাকরি যখন যেহেতু নাই, আমি তখন না ইয়েতে হোস্টেলে, মানে যে সময়টুকু আমি ইন বিটুইন বলি, আমার বিআইডিএস এ চাকরি ছেড়ে দেওয়ার পরে, কোরিয়া যাওয়ার পরে আমার চাকরি নাই যখন, তখন কিন্তু আমি ক্লাস করতাম রেগুলার। এই সময় আমার অনেকগুলি বন্ধু বান্ধব হয়েছে, আমার বন্ধু গোলাম কুদ্দুস, আমার বন্ধু সিফাত মঞ্জুর গান করে, তারপরে এর মধ্যে সাদিয়া আফরিন মল্লিক, এরকম আরো অনেক বন্ধু বান্ধবীরা আমার আছে, যাদের সাথে ফাহিমা খাতুন, এরা আমাদের সব বন্ধু বান্ধব। মাউসি ডিজি ছিলেন উনি পরবর্তী পর্যায়ে। তো এরকম বন্ধু বান্ধব পেয়েছে, আমার অ্যাসোসিয়েশন খুব সুন্দর। আর আমি তো গান গিয়ে মৌজ করে রাখি একদম, মানে যেখানে থাকি আমি সেই জায়গাটা জমায় রাখি আর কি আমি। তো এরকম পরে কলেজে জয়েন করে গেলাম। তারপরে কোথায় থাকবো, ওই যে হোস্টেল থেকে উঠে গিয়ে তখন নীল খেতে আমি একটা জায়গায় সাবলেট থাকতাম, 750 টাকা বেতন পেতাম। আর ওই নীল খেতে একটা ঘর, সাবলেট আমি 500 টাকা দিতাম, 250 টাকা আমার হাতে থাকতো। কিন্তু একটা আমার প্লাস পয়েন্ট ছিল, আমি যেহেতু গান গাইতাম, গান গেয়ে আমার অনেকগুলি পয়সা, আমার হাত খরচ সব এসে যেত, খাওয়া দাওয়ার খরচ সব। আমাদের সোসাইটিতে হয় কি, একটা বিয়ে হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি পরিবার থেকে চাপ দেয় যে আরেকটা বিয়ে যদি হয়ে যায়, এরকম। আপনার ক্ষেত্রে কি হলো? না, আমার ক্ষেত্রে এরকম ছিল বাবা মার একটা, কিন্তু সেরকম একবার যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেহেতু তারা অপেক্ষা করছিল দেখা যাক কি হয়। তারপরে যা হোক, পরবর্তী পর্যায়ে আমি যখন একটু স্ট্যাবলিশড হয়ে গেলাম, তখন ওই জায়গাটাতে আমি থাকতাম নীল খেতে, সেখান থেকে রেগুলার ক্লাস করতাম বদরুন্নেসা কলেজে। এই করতে করতে ধরেন আমার 1 বছর চাকরি জীবন হয়ে গেলো, 1 বছর 6 মাস যখন, এরকম সময় আমার একজন ছিল, আমি যখন ইউনেস্কোতে কাজ করতাম তখন ইউনিসেফের এক বড় ভাই ছিলেন, উনি ওখানকার পিআরও ছিলেন, আকিল খান। উনি আমাকে ধর্মবোন বানিয়েছিলেন। ওনার বাড়ি ছিল গোয়া, বাংলাদেশে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, কিন্তু উনি বিয়ে করেছিলেন খুব বড় একটা পরিবারের, সঞ্জিদা খাতুন আপার এক বোনের সাথে তার বিয়ে হয়েছিল। উনি দৈনিক বাংলার ফটোগ্রাফার ছিলেন। তো এই বড় ভাই আর কি আমাকে গুরু মানে বোন, মানে ধর্মবোন বানিয়ে তখন বললো, ইফাত তুমি একা একা ঘুরে বেড়াও, আমার খারাপ লাগে, তুমি বিয়ে করবা আমাকে। উনি সারাক্ষণ এই একটা কথাই বলতো। তা আমি বললাম যে আপনি তো জানেন আমার এরকম একটা বিয়ে হয়েছিল আগে, তো সেটা চিন্তা করেন তারপরে আপনি বলেন। না, আমার একটা ভাই আছে, আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? তো তুমি ওনার ইউনিসেফ একটা প্রতিদিন লাঞ্চে, অফিস থেকে লাঞ্চ খাওয়ানো হতো আর কি। আমার ইউনেস্কো তো তাই ছিল, হ্যাঁ, ওখানেও লাঞ্চ খাওয়ানো হতো, ইভিনিং টি, মর্নিং টি সব হতো আর কি। তো তুমি এসো। তো একদিন ওনার অফিসে আমি গেলাম। তো গেলে পরে একজনকে দেখালো, এক ভদ্রলোক আসলো, দেখালো, কথা টথা বললো, চলে গেল, দ্যাটস অল। তারপরে আর কিছু উনি কিন্তু আমাকে বলে না যে কেউ তোমাকে দেখতে আসবে কিংবা এই ধরনের কোনো আগে থেকে কোনো হিন্ট দেয়নি, কিছুই বলেনি। তো সে কথাবার্তা বলে, বেশ ভালোই কথাবার্তা বলে, বেশ কথা জমিয়ে রাখতে পারে এইরকম। তারপরে ভাইয়া বললো কয়েকদিন পরে, এরপরে আমি বললাম, আকিল ভাই এই ভদ্রলোক প্রায় আসে কেন অফিসে? তো বলে কি যে তোমাকে দেখতে আসে। বলে তাই নাকি? কেন? তখন আপনি ইউনিসেফে? তখন ইউনিসেফে না, কিন্তু আমি লাঞ্চ আওয়ারে ইউনিসেফে ভাইয়ের চলে আসতাম। 27 নম্বর আমার অফিস, আর ইউনিসেফ হচ্ছে 13 নম্বরের ওই আচ্ছা আচ্ছা, মানে আমি জয়েন করে ফেলছেন বিসিএস এ? না, কোথাও জয়েন করিনি আমি। তখন কোথাও জয়েন করেন নাই? তখন আমি ইউনেস্কোতে কাজ করি, কিন্তু জয়েন করি মানে বিসিএস এর জয়েন করেন নাই? না, তখনই জয়েন করিনি, কিন্তু ইউনিসেফে কাজ করতাম। ওই সময়কার ঘটনা আপনাকে বলছি, একটু ফ্ল্যাশব্যাকে গেলাম আপনাকে। তো সেটা হচ্ছে যে উনি আমার সাথে এই পরিচয় করে দিয়েছিলেন ওই ভদ্রলোকের সাথে, তো পরিচয় হয়ে থাকলো। তারপরে পরবর্তী পর্যায়ে আমি যখন ইউনেস্কো চাকরি ছেড়ে দিয়ে আবার কলেজে জয়েন করলাম, বদরুন্নেসা কলেজে জয়েন করলাম, 1 বছর হয়ে গেল। তখন উনি ফোন দিত, ইফাত তুমি আসো আমার এখানে লাঞ্চ খেতে আসো, তোমাকে তো মনে পড়ে, তুমি এখানে থাকতে আসতে প্রায় মাঝে মাঝে, আসো। তা ওনার ওখানে আমি যখন যেতাম তখনই দেখি ভদ্রলোক আসতেন। প্রথমে আমি বুঝি নাই, পরবর্তী পর্যায়ে আমাকে চলে যাওয়ার পর পরবর্তী পর্যায়ে বললো যে ইফাত এরকম তুমি তো একা একা ঘুরে বেড়াচ্ছ, তুমি আমার বোন, আমার ধর্ম বোন, তোমার জন্য আমার একটা কিছু চিন্তা করতে হয়, তো আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, এরকম বলেছে। বলবেন? বলে হ্যাঁ। কার জন্য বলবেন? বলছে এই যে ভদ্রলোক আসে, এটা কি তোমার পছন্দ হয়নি? বলে হ্যাঁ ভালোই তো, বেশ কথাবার্তা তো বেশ মজার, সুন্দর, কথাই তো জমিয়ে রাখতে পারেন, খুবই ভালো। বলে হ্যাঁ, সে আমার খুব জুনিয়র বন্ধু, কিন্তু সত্যি আমার সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ। তখন আর কি আকিল ভাই আমাকে প্রেস ক্লাবে নিয়ে যেত, মাঝে মাঝে উনি আসতে বলতো তুমি এসে নাস্তা খেয়ে ওখানে আমার সাথে গল্প করে কথা বলে। উনি কার্ড খেলতেন রেগুলার ইয়েতে, কি বলে, প্রেস ক্লাবে। আচ্ছা, প্রিয় দর্শক, আলাপনে
এই সুবাদেই ফ্ল্যাশব্যাকে আমি একটা কথা বলি রাখি। আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন আমি তো গান করে পয়সা আমি আর্ন করি। আমার রুমমেটরা অনেকে আছে যাদের বাড়ির থেকে পয়সা আসতো না, তারপরে দেরি করে আসতো, তখন আমার কাছ থেকে টাকা ধার নিত। তো এরকম একটা ঘটনা একদিন ঘটেছে যে আমার কাছে টাকা 100 টাকা আছে, চেয়েছে, আমার কাছে আর ভাঙতি নাই, আমি ওকে 100 টাকা দিয়ে দিয়েছি। আমার পকেটে হয়তো 5-10 টাকাও আছে এরকম। তো আমি ওই দিন আমার বড় ভাই আবার নারায়ণগঞ্জে থাকতেন, তো আমি বড় ভাইয়ের বাসায় যাচ্ছি। সে তখন শাহবাগে থেকে একটা বাস ছিল মোহাম্মদপুর টু নারায়ণগঞ্জ, ওই বাসে উঠে যাচ্ছি। যাওয়ার সময় প্রেস ক্লাবের কাছাকাছি আসতে আমার কাছে চেয়েছে, ভাড়া চেয়েছে। আপা ভাড়াটা দেন। তা আমি ব্যাগ খুঁজছি, কোনো ব্যাগে কোনো পয়সা নাই। ইয়া আল্লাহ, কি হবে এখন, আমার কাছে কোনো টাকা নাই। তো আমি কি করলাম, বুদ্ধি করে প্রেস ক্লাবের সামনে স্টপেজে নেমে গেলাম। মানে ওই লোকের সাহায্য নিতে? হ্যাঁ, নেমে আমি মনে মনে ভাবলাম আকিল ভাই তো ক্লাবে থাকে সবসময়, 4টা থেকে কার্ড খেলে। তখন আমি আবার কার্ড রুমে গিয়ে এরকম করে উকি দিয়েছি, বেশ কয়েকবার উকি দেওয়াতে উনি দেখেছে যে একটা মেয়ে উকি দিচ্ছে। উঠে এসে, আরে ইফাত কি খবর? আকিল ভাই একটা খুব বিপদে পড়ছে, এরকম খুব সমস্যা। তো বললাম, তারপরে ওনার কাছে 20 টাকা নিলাম। সে আমার 20 টাকার অনেক দাম তো। তারপরে আমার বান্ধবী ডক্টর তালুকদার, এখানে নুরি হাফজা পারভিন, সে না বান্ধবী, সে ইয়ে করতো, চাকরি করতো, সে ইয়ে ছিল, নিউট্রিশনিস্ট ছিল। তো বাচ্চাদের এখানে ডক্টর তালুকদার চাইল্ড স্পেশালিস্ট, ওখানে ও প্র্যাকটিসে স্যারের সাথে ও চাইল্ড নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতো। ওই যে বললাম আমার যে ধর্ম ভাই, উনি বললো আমার বাবা মার সাথে কথা বলবে। তা বললো আমার বাবা মা, আপনি রাজশাহী শহরে তো আপনার ইউনিসেফের মিটিং আছে, বলে আমার ইফাত, আমার ইউনিসেফের সাথে ইউনিসেফের মিটিং আছে, আমি যাচ্ছি, তুমি তাহলে তোমাদের বাসার অ্যাড্রেস দাও, বাবার নাম দাও, আমি ওনার সাথে কথা বলে আসবো। তখন আর কি আমি বাবার নাম দিলাম। তো ওইখানে মিটিং এর মধ্যে একজন ছিলেন, তো ওখানে অধিকাংশ লোকে, আমার বাবা খুব শিক্ষক হিসেবে খুব ফেমাস এবং অনেক বছর 42 বছর টিচার ছিলেন উনি, যার কারণে তার পরিচিতি এত বেশি ছিল যে কেউ না কেউ চিনবেই তাকে, এরকম একটা অবস্থা ছিল। ওই মিটিং এর মধ্যে এক ভদ্রলোক বলছে, আরে উনি তো আমার টিচার, ও স্যারের বাসায় যেতে চান, চলেন নিয়ে যাই, বলে ওই ওনারা নিয়ে গেছেন, বাবার সাথে কথা টথা বলেছেন উনি। তারপরে বাবা বলেছে ঠিক আছে, আমি আমার ছেলেদের সাথে কথা বলি, তারপরে বলা যায়। বলে আমার মেয়ে কি বলে? বলে আপনার মেয়ে মনে রাজি, এটুকু শুধু উনি বলেছে যে আপনার মেয়ের মতামতটা আপনাকে আমি বললাম যে হ্যাঁ মনে হয় সে রাজি, তার পছন্দ। এরকম বলার পরে আমার বিয়ের কথাবার্তায় আমার বাবা মা এই কথাবার্তা হলো, তারপরে বিয়ে হলো। তার আগে কিছুদিন আমি তার সাথে একটু ঘোরাফেরা করেছি, মানে মানুষ হিসেবে জানার জন্য, বোঝার জন্য যে আসলে কেমন কি বৃত্তান্ত, আমি যে বিয়ে করবো তাকে কি। সেই সময় আমরা ঘোরাফেরা করতাম কয়েকটা জায়গায়, অল্প ওই যে সংসদ ভবনের উল্টো দিকে লেকের ওখানে বসে আমরা মাঝে মাঝে গল্প করতাম। তারপরে রাত্রিবেলা অনেক সময় আমরা চাইনিজ খেটে বাসায় ফিরতাম। তো ভাবি কিছুদিন লক্ষ্য করেছে, আমি তখন আমার বড় ভাইয়ের বাসায় থাকি, হ্যাঁ, তেজগাঁয়। তো ভাবি বলে কি যে ব্যাপারটা কি, তুমি আজকাল বেশি লেট করে আসো কলেজ থেকে, সেই নানান কিছু। তো আমি তারপরে ভাবিকে বললাম, ভাবি এরকম একটা ঘটনা, তুমি কি বলো? তো বলে আব্বা আম্মার সাথে কথা বলতে হবে তাইলে। তারপরে আব্বা আম্মার সাথে কথা বললে, আমার বাবা মা আসলো, ওরা ঢাকায় আসলো, তারপরে ছেলের সাথে বসে কথা টথা বললো। আমার মা একদিন ওই লেকের পরে আমি যেখানে কথা বলতাম, আমার মাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওনার সাথে কথা বলালাম। বলার পরে আমার মা বললো যে ঠিক আছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা রাজি, এনগেজমেন্ট করতে হবে। তো ছেলে বলে কি হ্যাঁ আমরা একটা এনগেজমেন্ট করতে চাই, আমিও আমার ফ্যামিলিকে এখনো বলি নাই। তো যাই হোক, তারপরে সে নিজেই বলছে, যেহেতু সে বাড়ির সে বড় ছেলে, তার কোনো গার্জেন নাই, আসলে মা আছে কিন্তু সে নিজেকেই নিজে গার্জেন মনে করে, তার উপরে আর আসলে যে অনেক কিছু কেউ আছে তা নেই। তার একটা কাজিন সিস্টার ছিল, তাকে সে খুব মানতো, হয়তো তাকে গিয়ে সে বললো হ্যাঁ খুব ভালো কথা, চলো যাই আমরা সবাই মিলে আংটি পরিয়ে আসি। তখন সে আংটি কিনে নিল, তার বাড়িতে বলল, তারা রাজি হলো। তাদের বাড়িতে এই বড় ছেলে যা বলবে তাই, তার কথার এদিক ওদিক কেউ হবে না, সুতরাং ছেলে যা বলছে সেটাই ঠিক, মা বোনেরা সবাই মিলে রাজি। কিন্তু এই জায়গাটা একটা কথা বলতে হবে যে ওনার কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল এবং সেখানে তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, ঠিক আছে। এই কথাগুলি আমাদের গোপন ছিল না, সেটা আমাকে বলেছিল। না বলেনি, কিন্তু আমাকে প্রথমে বলেছিল, বলার পরে আমার ভাই, আমি আমার ফ্যামিলিকে বললাম, তারা বললো আচ্ছা ঠিক আছে। তো আপনারও আছে, হ্যাঁ, সেই জন্য তারা আপনার বিষয়গুলো উনি জানতো, হ্যাঁ হ্যাঁ সব জানতেন, কোনো কিছু গোপন করা হয়নি। পরবর্তী পর্যায়ে তখন আমাদের এই এনগেজমেন্ট হলো 17 ডিসেম্বর 1984 সাল। আচ্ছা আচ্ছা। তারপরে ওনারা টাইম নিল, বললো যে আমরা এত তাড়াতাড়ি আমি বিয়ে গোছাতে পারবো না, কারণ আমি যে চাকরি করি তাতে
খুবই স্বল্প বেতনে আমি চাকরি করি, আমার পক্ষে 6 মাসের আগে বিয়ে করা সম্ভব না। আমাকে বিয়ে মানে কি তুলে নেওয়া সম্ভব না? না না, তখন না, বিয়েই করেনি তখন, শুধু করা হলো। ওদের বাড়ি থেকে ওরা সবাই আসলো, মামা শ্বশুর আসলো, ননাসরা আসলো, ননদ শাশুড়ি সবাই আসলো। আসার পরে এনগেজমেন্ট হলো। ধরেন 20-25-30 জন লোক মিলে বাড়িতে একটা আয়োজন হলো। মোটামুটি তারা আমাকে একটা শাড়ি, সুন্দর এক সেট শাড়ি দিল, একটা আংটি দিল। তারপরে এরকম কথা হতো। তখন তো ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে আমার সাথে কথা হতো আমার ভাইয়ের বাসার থেকে। মাঝে মাঝে উনি ফোন করতো, প্রায়শই করতো। তো আমার বড় ভাইয়েরা বলতো যে উনি অফিসের ফোনে ফোন করি, এটা আমার জন্য একটু বিড়ম্বনার বিষয়, তুমি বলে দিও এখানে যেন ফোন না করলে ভালো হয়। আমি বললাম যে এরকম আমার ভাইয়ের বাসার ল্যান্ড ভিতরে তো ফোন নাই, অফিসে ফোন, আমার গিয়ে ধরতে হয়, তো একটু অসুবিধা, আমার মনে হয় তুমি না ফোন করলে ভালো হয়। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমার মা বললো যে 6 মাস তো অনেক বিষয়, বিশাল বিষয়, আমি এতদিন তো রাজশাহী থেকে ঢাকা এসে থাকতে পারবো না। তো আমার মারা ইন দি মিনটাইম রাজশাহী চলে গেল। পরে একটা ডেট ঠিকঠাক করা হলো, তো একটা ডেট দিল। সে আবার তার কোন এক পীর সাহেবের কাছে যেত, সেই পীর সাহেবের কাছে জিজ্ঞেস করেছে, বলেছে যে এরকম আমার একটা বিয়ের ডেট ঠিক হচ্ছে, আপনি আমাকে ভালো একটা ডেট ঠিক করে দেন। বুঝতে পেরেছেন কি একটা ব্যাপার? আপনি পরে জেনেছেন হয়তো? বলে না, তখনই আমাকে বলেছে যে তার পীর সাহেব বললে যেরকম যেই ডেটটা দিবি সেই ডেটই হবে। ঠিক আছে। তারপরে আমার তো 5ই ফেব্রুয়ারি বিয়ে হয়ে গেল, 1985 সাল। বিয়ের পরে তাদের বাড়িতে গেলাম। আমাকে তার আর্থিক অবস্থা এমনই ছিল যে সে একটা রিসেপশন করতে পারবে না, হ্যাঁ, কোনো আনুষ্ঠানিকতাও তেমন কিছু করতে পারবে না। তবে আমাকে তারা 5 ভরি গোল্ড দিয়ে সে বিয়ে করে নিয়ে গেছে, আমাকে কাপড় চোপড় যা দেওয়া তাই দিয়ে নিয়ে গেছে। আর সে তার বন্ধু বান্ধবকে বলেছে যে আমার বিয়ে, কিন্তু আমি তোমাদের দাওয়াত দিতে পারবো না, তোমরা আমাকে দোয়া করো, ব্যাস, দ্যাটস অল। তার বাড়িতে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানও নয়, জাস্ট আমাকে নিয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবে, বউ দেখিয়েছে। তারপরে আমি আবারও বাবার বাড়িতে এসেছি, আসা যাওয়া যেমন হয় সেরকমই হয়েছে। তো আমি আমার বড় ভাইয়ের বাসায় থাকতাম, তো বড় ভাইয়ের বাচ্চাকে খুব আদর করতাম আমি, ভালোবাসা ছিল আমার প্রচন্ড ভাবে। ওই বাচ্চা আমাকে ছাড়া থাকতে পারে না, এরকম ফুপির বাসায় যেতে হবে, প্রত্যেক দিন যেতে হবে। তারপর তো ফুপির বাসায় ওরা আসবে না, তো আমরাই যেতাম, একদিন পর পর ওদের বাসায় যেতাম, রেগুলার যেতাম। এইরকম আমার ওই ভাইয়ের ছেলে, সে আমার খুবই ইয়ে ছিল, লাগোয়া ছিল আর কি। তারপরে তো বিয়ের পরবর্তী পর্যায়ে 85 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল না, উড়িচ্চর না কোথায় জানি, ওই সময় সে ওইখানে টর্নেডো এলাকায় অনেক দূরে সেখানে চলে গেলে, কোস্টাল এরিয়াতে বেশ কয়েকদিন, 1 সপ্তাহ মতো থাকলো। তারপরে আবার দেশে আমার এখানে আসলো। তারপরে এই আমাদের লাইফটা চলছে মোটামুটি কম্বাইন্ড ফ্যামিলি, তাদের 12 জন বাড়িতে, কিন্তু তারা 5 ভাই 2 বোন, মা, আমি একজন, তাহলে কয়জন হলো? ওরা 5 আর 2 7 8 9, একটা কাজের লোক, মোট 10 জন। আর তার মেজো ভাইয়ের বউ, তার মেজো ভাই আগেই বিয়ে করেছিল, হ্যাঁ, তার একটা বাচ্চাও ছিল, সেই মেজো ভাইয়ের বউ, বাচ্চা, এতগুলি লোক একটা বাড়িতে, খুবই ছোট্ট একটা বাড়ি, যেখানে একেবারেই খুবই কনজেস্টেড একটা বাড়ি। এতগুলি লোকের একটা টয়লেট ছিল, বুঝতে পেরেছেন, একটা বাথরুম ছিল। খুবই কষ্টে আর কি এরকম পরিস্থিতি। তো আমি বললাম যে তোমাদের বাড়িতে একটা চুলা দিয়ে রান্না হয়, বার্নার, এটা আবার কেমন ধরনের? ঢাকা শহরে বসবাস করো তোমরা, এরকম ডাবল বার্নার নেই, একটা সিঙ্গেল বার্নারে 12 জন লোকের রান্না বান্না করতে কষ্ট হয়। তো আমাকে সে আবার বলেছিল যে তোমাকে আমি একটা আগে থেকেই বলে দিই, সেটা যে তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই, মানে কিচেনে যেতে হবে না, তুমি কিচেনে যেতে পারবে। তখন কি আপনি জয়েন করেছেন বিসিএস এ? না, তখন জয়েন করে ফেলেছেন, অফিস করতে হয়। হ্যাঁ, আমার তো তখন 1.5 বছর তখন চাকরি হয়েছে আমার। আপনার বিষয়টা কি তাহলে? আপনার বাবাও শিক্ষক ছিলেন, আপনার মাও শিক্ষক ছিলেন, এবং আপনিও শিক্ষক? আমি শিক্ষক, আমার গ্র্যান্ডফাদারও শিক্ষক, আমার বড় ভাই শিক্ষক, ভাবি শিক্ষক, মেজো ভাই শিক্ষক। আমার লাস্ট 200 ইয়ার্স আমার ফ্যামিলিতে এডুকেটেড। আমার গ্র্যান্ডফাদারের ফাদার ওই টিচার ছিলেন। চিন্তা করতে পারেন ওরা কতটা বনেদি ফ্যামিলি, মানে মনোজাগতিক জায়গাটা থেকে। ওকে, তারপরে তো এই যে ধরেন রান্নাঘরে যেতে হবে না আমাকে বললো। তো আমি যাই না, ওদের একটা বুয়া ছিল, সে খুবই ভালো ছিল, তো রান্না বান্না করে খাওয়া দিত, খাবার। তো আমাদের একটা প্র্যাকটিস ছিল কি জানেন, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা খেতাম না, রেডি। আমার 8:30টায় ক্লাস ছিল, তো সে আমাকে কলেজে রাখতে যেত, বদরুন্নেসা কলেজে, ফকিরাপুল থেকে বদরুন্নেসা কলেজে রাখতে যেত। তো তখন যাওয়ার পথে প্রেস ক্লাবে আমরা মর্নিং এ নাস্তা খেয়ে তারপরে কলেজে যেতাম। আবার কলেজ থেকে ব্যাক করার সময় আমাকে যখন 2:30-3টার সময় নিয়ে আসতো, তখন প্রেস ক্লাবে লাঞ্চ করে তারপরে বাসায় আসতাম। এটা একটা কিছুটা নিয়ম ছিল। পরবর্তী পর্যায়ে, কেননা ওই যে বাসায় রান্না বান্না করার ওই ঝামেলা, ওটা থেকে
আমি আমাকে মুক্ত রাখতে চেয়েছি, সেই জন্য হয়েছে। পরবর্তী পর্যায়ে যখন ওদের ওই ছোট বাড়িটা ভাঙবে, ওরা হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করেছিল, হাউস বিল্ডিং লোন স্যাংশন হয়েছে, তখন বাড়ি ভাঙবে, তো কোথায় থাকবে? তখন ওখানে একটা প্রেস ক্লাবের সামনে একটা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাড়ি ছিল, সেখানে নিয়ে গিয়ে আমাদের সবাইকে উঠালো। আমরা সেখানে উঠে চলে গেলাম। তারপর তাদের অরিজিনাল বাড়িটা ভাঙা হলো। এর পরবর্তী পর্যায়ে আমি আবার অ্যাপ্লিকেশন করলাম গভর্নমেন্টের কাছে। আমি যদি সরকারি চাকরি করি, আমি তো ইচ্ছা করলে আমি সরকারি বাসায় থাকতে পারি। আমি যখন অ্যাপ্লিকেশন করলাম, এরকম প্রায় 7-8 মাস মতো ঘোরাফেরা করার পরে আমি একটা সিঙ্গেল রুমের একদম সার্কিট হাউস, নিউ সার্কিট হাউস স্কটন গার্ডেনে, ওইখানে আমি একটা পেলাম, আর একটা রুম পেলাম 78, আমার রুম নাম্বার ছিল। তো ওই রুমটায় ধরেন বেশ বড় রুম ছিল, ধরেন 30x22 এরকম চওড়া, লম্বা চওড়া একটা রুম ছিল, অ্যাটাচ বাথ ছিল, অ্যাটাচ রান্নাঘর ছিল, একটা বারান্দা ছিল। মানে আমার সিঙ্গেল ফ্যামিলিতে একদম সুন্দর চলে যায়। মাত্র 600 টাকা ভাড়া ছিল, আমার জন্য খুবই আরামসে ভালো হলো। তারপরে ওখানে চলে গেলাম। যাওয়ার পরে ধরেন এরকম 1 বছর পর, মনে হয় 1 বছর পর, বিয়ের 1 বছর কি 1.5 বছর পর আমরা ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে ক্লাস করছি ওখান থেকে রেগুলার, সকালবেলাতে রান্না বান্না আমার করতে হয়, করে আমি কলেজে যাই, আমাকে কলেজে রাখি, কলেজ থেকে আবার আমাকে নিয়ে আসে, ওখানে খাওয়া দাওয়া হয়। কিন্তু এই 2-3 বছর যখন পার হয়ে গেল, আমাদের কোনো ছেলে মেয়ে হলো না, তখন একটু দেখলাম সে আউটগোয়িং হলো। মানে সকালবেলায় যায়, বিকেল বেলায় আসে, দুপুর বেলায় আমাকে নিয়ে আসে, রাখে। তো পরবর্তী পর্যায়ে এটা আস্তে আস্তে কমে গেল জিনিসটা। আগে যেমন কেয়ারিং ব্যাপারটা তখন আস্তে আস্তে কমে গেল। পরবর্তী পর্যায়ে সে ইনভলভ হয়ে গেল বাইরে অনেক বেশি। তারপরে মনে হলো যে আমার ছেলে মেয়ে নাই, বাসায় কি আকর্ষণে আসবে সেটা একটা মানসিক ভাবে আমি বুঝতে পারলাম সেটা হলো। তখন আমি আমার বাবা মার সাথে আলোচনা করলাম যে মা, এরকম একটা ঘটনা, কি করব বুঝতে পারছি না। তারপরে তখন আর কি আমার বোধহয় 85 বিয়ে হয়েছে, 86, 89 সাল মতো হবে, মনে হয় এরকম সময় হবে, 3-3.5 বছর পরে। আমার মা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি একটা বেবি অ্যাডপ্ট করবে? তা আমি তো তার সাথে আলোচনা করিনি, মা বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না, আমার সাহস নাই। জীবন গল্প ব্রট টু ইউ বাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমরা আবারও ফিরে যাচ্ছি আলাপনে। পরবর্তী পর্যায়ে আমার মা একজনকে বলেছিল যে আমার মেয়ের ছেলে মেয়ে নাই, আমি তোমাদের কাছ থেকে একটা বেবি আশা করছি, তোমরা এটার জন্য কি তিনি আপনাকে অ্যাকিউজ করতেন, নাকি আসলে আপনারা ডাক্তারের কাছেই যান না এই বিষয়টা নিয়ে? সে কখনো না এই ব্যাপারে ইন্টারেস্ট ফিল করেনি, বলেই মানে আপনি নিজে থেকে কখনো বলতেন যে চলো একটা বেবি ডাক্তার দেখাই? হ্যাঁ, আমি দেখিয়েছি, টি এ খান সাহেব না একজন ছিলেন না, হ্যাঁ ওনাকে দেখিয়েছি। হ্যাঁ ওনাকে দেখিয়েছি, উনি বলছে আপনাদের সবকিছু নরমাল আছে। আমার তো বেবি আগে হয়েই ছিল দুটা। না, এটা হতে পারে যে কোনো কারণে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা, হতে পারে। হ্যাঁ, তারপর যাই হোক পরবর্তী পর্যায়ে আমার আর আপনি আপনার হাজবেন্ডের সাথে বিষয়টা ডিসকাস করলেন যে বেবি অ্যাডপ্ট করবো কিনা বা কি অবস্থা? আমি তার সাথে না ওইভাবে জিজ্ঞেস না করে আমি আবার বললাম যে আম্মা একদিন ফোন করে বলে কি, শোনো তোমাদের জন্য একটা বেবি নিয়ে এসেছি। আমার মা নিজেই একজনকে বলেছিল, এটা একদম অর্ডারের বাচ্চা। আগে থেকে বলা হয়েছিল যে তোমার একটা বেবি নাও, ওদের 5টা না 6টা বাচ্চা আছে, এই বাচ্চাটা হলে আমি সাথে সাথে নিয়ে আসবো। এইভাবে তাকে আনা হয়েছিল। সে আমার মামাতো ভাই, আমার মামাতো ভাই খালাতো বোন। হ্যাঁ, তারা আমার ব্যাপারটা খুব ফিল করতো, সেই জন্যই তারা এই ব্যাপারটা তারাই করতো। নাহলে নিজের বাচ্চা তো নিশ্চয়ই কেউ দেয় না। ওরা আমার জন্য, আমার বোন যেহেতু, আমার ভাই যেহেতু, তারা আমার জন্য ফিল করেছে, সেই জন্য তারা তৈরি করে বেবিটা আমার মার কাছে দিয়ে দিয়েছে। আমরা যখন তাকে বলেছি, তখন সে খুব খুশি হয়ে গেছে। তখন কিন্তু সে আর না করে নাই। তখন আর কি ইন দি মিন টাইম আমাদের সে মোটরসাইকেল কিনেছে, সেটাও আমি কিনে দিয়েছি। আবার এরপরে আমরা একটা গাড়ি কিনেছি এই পান্না কায়সার আপার কাছ থেকে। তারপরে আমাকে বললো যে চলো আমরা, আমার কলিগ ছিলেন উনি, বদরুন্নেসা কলেজে আমার কলিগ ছিলেন অনেক বছর। হ্যাঁ, ওনার সাথে আমার খুব হৃদ্যতা ছিল, ভীষণ আপন বোনের মতো, এখনো আছে। হ্যাঁ, সময় আমার বাসা খুব আসা যাওয়া ছিল। তারপরে বললাম যে আম্মা এরকম আমাদের জন্য একটা বেবি নিয়ে এসছে, চলো যাই নিয়ে আসি। বলে হ্যাঁ চলো যাই, খুব খুশি সে। তারপরে গাড়ি চালায় আমরা নিয়ে চলে আসলাম, বাড়ি গেলাম, সেখান থেকে আমরা বেবি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সে তার মা বাবা ভাই বোন সবাইকে খবর দিল, তারা সবাই খুব খুশি। ঠিক আছে, তারা কিন্তু কেউ অখুশি নয়, প্রত্যেকে খুব খুশি। তারপরে এই তো বেবি নিয়ে চলে আসলাম, এতটুকু ছোট্ট একটা বেবি, সেটা একেবারে বড় হলো দিনে দিনে। তাকে প্রচন্ড ভালোবাসতো, সে প্রচন্ড ভালোবাসতো আমার মেয়েটাকে। আর কি বলবো, আশপাশে
প্রতিবেশীরাও সবাই খুব আদর করতে, দেখতে খুব সুন্দর ছিল সে, ভীষণ সুন্দরী ছিল। তো এই দিন গেল, তারপর পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে দেখি আমার মেয়েও বড় হচ্ছে ঠিকই, কিন্তু আমার আমার হাজবেন্ডের কিন্তু আউটগোয়িং ব্যাপারটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে বাড়ছে, এবং সে তখন আমাকে একেবারেই কেয়ার করছে না। একদিন এরকম হয়েছে যে সে আমাকে উইদাউট এনি ইনফরমেশন, সে রাত্রি 11:30 12টা বাজে, শীতকালের দিন, নভেম্বর মাস, তখন সে বাসায় আসে নাই। তখন আমি তার এক কলিগের বাসায় ফোন করেছি। তখন ভাবিকে বললাম, ভাবি আপনি কি জানেন আপনার ভাই কোথায় গেছে, আপনার হাজবেন্ড কোথায় গেছে? বলে হ্যাঁ জানি তো, আজকে তো জার্মান এম্বাসিতে আজকে ককটেল পার্টি আছে, ওখানে গেছে। এগুলো বলে যেত না? না, কোনদিন কখনো আমাকে বাসা থেকে বেরোনোর সময় বলে যেত না। কোথায় যাচ্ছে প্র্যাকটিসই ছিল না বিষয়গুলো, তার এই বিষয়টা প্র্যাকটিসই ছিল না। তো আমাদের যেমন আমি এখনো বাড়ি থেকে বেরোলে আমি আমার কাজের মেয়ে বাসায় আছে, আমি তাকে বলে আসি আমি এখন বের হচ্ছে, আমি রেডিওতে যাচ্ছি। তো এরকম কিন্তু তাদের কোনো ওই বাড়ির কোনো প্র্যাকটিস নাই বোধহয়, এরকম হয়তো ফ্যামিলি প্র্যাকটিস নাই আর কি তাদের, এই জন্য সে বলে কখনো যেত না। তবে আমার যখন আমার মেয়েকে যাওয়ার সময় আর কি, মেয়ে হয়তো সি অফ করার জন্য গেটে গেছে, তখন হয়তো টাটা বাই বাই বললো, খোদা হাফেজ বললো, তখন বলতো। মেয়েকে কিন্তু সে রেগুলার বলতো, ঠিক আছে, কিন্তু আমাকে কখনো বলতো না। হয়তো আমি যদি ঘরে আছি বলে যেত না আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি, কোনোদিন বলতো না। আমি স্কাটন গার্ডেন ওই বাসায় থাকলাম অনেকদিন, অনেক ধরেন প্রায় 88 সাল থেকে শুরু করে 87 সাল থেকে শুরু করে একদম 94 সাল পর্যন্ত, 95 সাল পর্যন্ত আমি ওখানে ছিলাম। তো আমার সাথে এর মধ্যে ইন দি মিন টাইম কিন্তু তার সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, মানসিক গ্যাপ, একদম মানসিক গ্যাপ শুরু হয়ে গেছে অনেক ভাবে। সেটা হচ্ছে সে অনেক বেশি টাইম বাইরে স্পেন্ড করে, এবং আমি ফোন করি বা অফিসে ফোন করি, যে বাংলাদেশ টাইমস অফিস ল্যান্ড ফোন, তখন ফোন করি যে উনি কোথায়, বলে সে তো অনেকক্ষণ আগে চলে গেছে, 2 ঘন্টা তো হয়ে গেছে। তারপরে অনেক পরে বিষয়টা যেটা বুঝি, আমি নিজেও তো বিবাহিত, বিষয়টা যেটা বুঝি যে আপনি তাকে মিস করতেন একটা পার্টিকুলার টাইমের জন্য হোক, বা আপনাকে কিছুটা কোম্পানি দিয়ে কিছুটা কেয়ার করতে, ওই জিনিসগুলো মিসিং হয়ে গেল। আমি তো কোম্পানির জন্যই বিয়ে করলাম, নাহলে তো আমি চাকরি করি, রোজগার করি, আমার কি আর দরকার ছিল কিছু? আমার খাওয়ানো পড়ানোর জন্য তো কাউকে দরকার ছিল না, কিন্তু আমি কোম্পানিয়ানের জন্য বিয়ে করেছি। সেই কোম্পানিয়ানটাই আমার চলে গেল, অর্থাৎ সে বাইরে এত ইনভলভ হয়ে গেল, তার অফিসের কলিগদের সাথে, মহিলা কলিগদের সাথে, অন্যান্য অফিসের মহিলা কলিগদের সাথে, অনেক নানান জায়গাতে, প্রেস ক্লাবে, অর্থাৎ তার বান্ধবীর কোনো শেষ নাই। কেন, যখন তার কিছুই ছিল না, তখন আমি ছিলাম। তখন আমাকে বলেছিল যে তুমি যদি আমার সাথে সহযোগিতা না করো তাহলে আমি সংসার চালাতে পারবো না, আমি অনেক অল্প পয়সায় চাকরি করি। কিন্তু যখন সে তখন গাড়ি কিনে ফেললো, মোটরসাইকেল কিনে ফেললো, এত কিছু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখছি তার ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তার বান্ধবী জুটে গেল অনেক। তখন ওই গাড়ি নিয়ে সে বান্ধবী নিয়ে সাভার ঘুরে বেড়াচ্ছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ওইখানে বেড়াচ্ছে। এগুলো কি আপনি প্রমাণ পেতেন নাকি আপনি নিজেই বলছেন? না, আমি দেখেছি। দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আর 2-1 বাসাতে আমি নিজে সরাসরি গিয়ে দেখেছি যে সে ওই বাসাতে ঘটে। এমন ঘটনা ঘটেছে যে আমি ওই বাসায় গিয়েছি, 2 বার গেছি, 2 বারই ওনাকে আমি ওই বাসায় পেয়েছি, 3 বার গেছি ওই বাসায় পেয়েছি, 4 বার গেছি ওই বাসায় পেয়েছি। ঠিক আছে, এরকম ছিল। আপনি এগুলো নিয়ে তাকে চার্জ করতেন না যে তুমি এখানে কেন? আমি বলেছি তাকে, একদিন বললাম যে এরকম যে তুমি করছো, যদি ভবিষ্যতে আমি যদি খারাপ হয়ে যাই, আমি যদি আউটগোয়িং হয়ে যাই, দেন ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট সিচুয়েশন। তখন আমার কোনো দোষ থাকবে না, কিন্তু আমি বলে দিলাম। যখন এই কথাগুলো আমি বলতাম, তখন কিন্তু সে কয়েকদিন ঠিক থাকতো, তারপরে আবার সে এরকম চেঞ্জ হয়ে যেত। কারণ ওই যে বাইরের লোকজন তাকে খুব নক করতো অনেক বেশি। সে তো খুবই আলাপি ছিল, গপ্পবাজ ছিল, সবাই জমিয়ে রাখতো, এবং সে আমার বাড়িতে থাকার চাইতে তাদের সাথে কোম্পানি তার হয়তো পছন্দ হতো। এবং দেখা গেল সে এক জায়গায় বাইরে থেকে ফিরেছে, ঢাকায় ফিরে আমাকে সময় না দিয়ে সে চলে গেল বান্ধবীর বাড়িতে। তা আমি বললাম যে এখানে গেল কেন, কিভাবে বুঝলাম যে সে গেল? রুমানাকে সাথে নিয়ে গেল, আমাদের মেয়ে আর কি, যে আমার বাচ্চা অ্যাডপ্ট করেছেন, যে বাচ্চার কথা বললাম, সেই বাচ্চাকে নিয়ে সেই বাসায় গেছে। সে এসে আবার আমাকে রিপোর্ট করছে, বলছে। তারপরে মেয়ের বার্থডে অন্য বান্ধবীদের বাসায় পালন হচ্ছে, মেয়ের বার্থডে অন্য বাসায়, বান্ধবীদের বাসায় না, অন্য বাসায় পালন হচ্ছে। মহাদূরত্ব মানে কি, মারাত্মক ভাবে। এই পরবর্তী পর্যায়ে আমি বললাম যে তুমি যে এরকম বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ, কতজনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে? আমাকে তো অনেকে এসে ফোন করে, বলে ভাবি আপনার জন্য তো এই জিনিসটা পাঠাইছি, আপনি পাইছেন? কে বলছেন? বলে অমুক জায়গায়। কেন, আপনি ভুলে গেলেন আমাকে? কার্ড দিয়ে গেলেন যে, ভাই দিয়ে গেল। কোথায় কার্ড দিলাম, কোথায় গেলাম? ওই যে কি যেন একটা জায়গার নাম বলে, সেখানে। না, আমি তো যাইনি। বলে না ভাবি আপনি এসেছিলেন, আমার ভাই আর বাড়িতে। এরকম
তারপরে এক বাসায় একজন আমাকে বললো কি, আপা ইফাত আপা আপনি আসেন না কেন? বলে কোথায় আসবো? বলে আমাদের বাসায়। তোমাদের বাসায় কেন আসবো? বলে কেন, আপনার আমি উনি গান শুনতে আসে আমাদের বাসায়। বলে তাই নাকি? জানি না ওনার কে আছে একজন, সে তাকে নিয়ে উনি গান শুনতে আমাদের, অর্থাৎ মুজরা শুনতে যাওয়া, গান শুনতে যাওয়া, উনি এগুলি পছন্দ করছেন, যাচ্ছেন, কিন্তু আমি গান গাইলে সমস্যা। ঠিক আছে। তারপরে যখন আমি গান গাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম, যে ঘর সংসার করবো, ঠিক আছে, গান গাইতে আমার অনেক সময় ব্যয় করতে হয়, রাত বিরেতে কাজ করতে হয়, যেতে হয়, তো এগুলি করবো না, ছেড়ে দিয়েছি। তখন কিন্তু সে আবার আমাকে বলতো, তুমি গান করতে যাও না কেন? দূর, ওইগুলো আমাকে নিতে যেতে হয়, করতে হয়, ঝামেলা হয়, করবো না। বলে না না, গান করো। তবে কেন সে বলতো আমি জানি না, বলতে পারবো না, গান করো, পরে আবার তুমি আমাকে বলবে আমার জন্য তুমি গান ছেড়ে দিচ্ছ। কিন্তু আসলে তো ঘটনাটা অন্য জায়গায় মোড় নিচ্ছিল। সেটা হচ্ছে যে আমি তাকে কিন্তু একটা দিয়েছিলাম, শান্টিং দিয়েছিলাম, বলেছিলাম যে আমি যদি তোমার মতো এরকম অন্য একটা কোনো ছেলে নিয়ে ঘুরি তো আমি তোমার দেখিয়ে দেবো, আমি আরেকজন ছেলেকে নিয়ে আমি ঘুরবো, হ্যাঁ, তুমি তোমার তখন কেমন লাগে সেটা আমি দেখতে চাই। তখন আমি একজনকে নিয়ে এরকম কিছুদিন যখন বাইরে গেছি, বাসায় ডেকেছি, আমি তো বাড়িতেই ডাকতাম, উনি এসে দেখতো। তারপরে উনি খুব মেজাজ করতো আর কি, তারপরে এটা বুঝতে পারতো আর কি। সে পরবর্তী পর্যায়ে এটা নিয়ে এসে আমার সাথে ভীষণ ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, তিক্ততার শেষ পর্যায়ে চলে আসছে। তারপরে তো এরকম মেয়ে দেখছে এগুলি সবই। তারপরে সে পরবর্তী পর্যায়ে আবার সরকারি বাসা ইস্কাটন থেকে শুরু করে আমি আবার বেলি রোডের বাসায় গেলাম। বেলি রোডে তখন 3 রুমের বাসা পেলাম আমি, সেই বাসা আমি উঠলাম। সেখানে আমার কাজের লোক ছিল একজন, পার্মানেন্ট বুয়া থাকতো। তারপরে পরবর্তী পর্যায়ে মেয়েকে আমরা স্কুলে ভর্তি করলাম, সেকেন্ডারি টিউটোরিয়ালে ভর্তি করার পরে মেয়ে পড়াশোনা করছে ওখানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা শেষ করে এই পরবর্তী পর্যায়ে সে দেখলো যে বাড়ি ভাড়া বাসায় থাকছে আমরা অনেকদিন সরকারি বাসায়। আমার বেতনের পয়সা থেকে কিন্তু সব টাকা কেটে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাকে কিন্তু সে কোনো কাপড় চোপড় কিনে দেওয়া, শখ করে কোনো কিছু দেওয়া বা কোনো টাকা পয়সা হাতে দেওয়া, বেতন গেলে যখন তার কম বেতন ছিল তার পয়সা সংসার চলতো না, আমার পয়সা অ্যাড করতে হতো, তখন কিন্তু সে আমাকে পয়সা দিত, রাখতে দিত। কিন্তু যখন বেশি পয়সার বেতন পাওয়া শুরু করলো, তখন থেকে কিন্তু এই বিষয়টি আর থাকলো না। অর্থাৎ সে নিজেরটা সে নিজেই বেয়ার করে, নিজেরটা নিজেই সে হিসাব নিকাশ সে তার কাছে রাখে, আমার কাছে আর কোনো কিছুই রাখে না। কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম চললো এবং এই বাকবিতনটা, অর্থাৎ সে কিন্তু অসংখ্য মহিলার সাথে ঘোরাফেরা করছে, কিছুই হচ্ছে না। কিন্তু আমি যখন তাকে টিট ফর ট্যাট দেখানোর জন্য করলাম, তখন কিন্তু সেটা নিয়ে বিশাল তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসলো। কাণ্ড বাঁধিয়ে আমার ভাইদের কাছে কমপ্লেন করলো, বললো, নানান কিছু বললো। তা আমার ভাইরা এই ব্যাপারটাতে আর আমাদেরকে কোনো কিছু নক করে নাই, বলে নাই, সে যে বলছে। তারপরে পরবর্তী পর্যায়ে বলছে যে ঠিক আছে, যদি তুমি মনে করো যে এটা সমস্যা, তাহলে তুমি আমার বোনকে সাথে নিয়ে আসো, সাথে নিয়ে এসে তুমি আমাদেরকে বলো, নাহলে আমরা তোমার কথায় ওর অবর্তমানে তুমি যা বলছো আমরা বিশ্বাস করছি না তোমাকে, একদম বিশ্বাস করেন, ওরও তো কিছু বক্তব্য থাকতে পারে, তাই না? তারপর যাই হোক, আমি বেলি রোডের বাসায় যখন থাকতে আমার ওইটা 95 সাল থেকে আমি 98 সাল পর্যন্ত থাকলাম। এর মধ্যে আমার একটা বিশাল বড় শারীরিক সমস্যা হলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ফাইব্রয়েড হয়েছিল, ইউটারাসে ফাইব্রয়েড হয়েছিল, আর একটা অ্যাপেন্ডিসাইটিস পেকে গিয়েছিল। তো অসুস্থতার জন্য আমি গিয়েছিলাম আসলে গাইনি প্রবলেমের জন্য, ইন্ডিয়া গেছিলাম। আমাকে বললো তুমি ইন্ডিয়াতে যাও ট্রিটমেন্ট করতে। তখন কিন্তু সে আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিল। এই যে আমি ইন্ডিয়ায় গেলাম, সব ভিসা টিসা কিন্তু সেই সবকিছু করে দিল। প্রায় 3 মাসের ভিসা ছিল আমার তখন, সেই সময়। আমি আমার মেয়েকে রেখে 98-এ চলে গেলাম ইন্ডিয়াতে গেলাম। ওখানে একটা মুসলিম ফ্যামিলির সাথে আমাদের অ্যাটাচমেন্ট ছিল ভালো, ওই বাড়িতে গিয়ে আমি উঠলাম। ওইখানে থাকতে ওরা বললো চলো কাকিমা আমরা যাই, দার্জিলিং বেড়াতে যাই। যেদিন যাবো 15 জুন, তার আগে 2 দিন আগে আমার প্রচন্ড ব্যথা এবং কেমন জানি আমার দম বন্ধ হয়ে আসছে, খারাপ লাগছে ভীষণ ভাবে, কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। তা বললাম তুমি তাড়াতাড়ি চলো, আমি তোমার বাংলাদেশে আমি কথা বলবো, তোমার কাকুর সাথে কথা বলবো, আমি তো মনে হয় বাঁচবো না মনে হচ্ছে এরকম অবস্থা, আমি তো এত শ্বাসকষ্ট হচ্ছে আমি কথাই বলতে পারছি না। পরে টেলিফোনে কথা বললাম, ওদের ল্যান্ড ফোন ছিল, ফোনে কথা বললাম। কথা বলার পরে আমি বললাম যে আমি তো মনে হয় বাঁচবো না, আমি মারা যাবো, তুমি আমাকে নিতে আসো, অবস্থা খুব খারাপ আমার। বলে কি হয়েছে, ডাক্তার দেখাও তাড়াতাড়ি। পরবর্তী পর্যায়ে সেদিন রাত্রেবেলা যখন 2 দিন পরে, সেদিন 15 জুন ছিল, অ্যাটাক হলো মারাত্মক ভাবে, অ্যাপেন্ডিক্সে অ্যাটাক হয়ে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেছিল। তারপরে ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছিল।
হসপিটালটার নাম কলকাতা রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, তো আমাদের এখানে ইয়ের মতো পিজি হসপিটালের মতো আর কি একটা হসপিটাল ওখানে। তো সেখানে গেলাম, ওনার ডাক্তার আরবি চ্যাটার্জি, তাকে দেখালাম। উনি দেখে এটাকে বললো হাই হাই তো সর্বনাশ ব্যাপার। পরে ওনারা টেস্ট করলো, বললো তো বিরাট বড় একটা ফাইব্রয়েড আছে আর এত ব্লিডিং হচ্ছে, এটা তো অবস্থা খুব খারাপ, একটা ব্লিডিং বন্ধ করে তবে অপারেশন করতে হবে। তারপরে ওনারা দেখলো যে হিমোগ্লোবিন আমার 4.5 চলে এসছে, যেখানে 10-12 থাকার কথা। তারপরে বললো তো যদি রক্ত না দেওয়া হয় তাহলে তার অপারেশন করতে পারবো না আমরা। তারপরে ওনারা আমাদেরকে, যারা যেই ভদ্রলোক আর কি আমাদের হেল্প করতেন, ভদ্রমহিলা, ওনারা ওখানে কলকাতায় ঠাকুরপুকুর এখানে থাকেন ওনারা। তো ওনারা কেয়ার থেকে ওনারা মেডিসিন নিল, ব্লাড নিল, 8 ব্যাগ রক্ত লেগেছিল আমার। 8 ব্যাগ রক্ত দিয়ে তারপরে অপারেশন হলো। তারপরে সেই অবস্থা থেকে কমায় অবস্থা থেকে অপারেশনের পরে আমি 3 দিনের পরেই আবার কমায় চলে গেলাম প্রায়। এই সময়টাতে আপনার হাজবেন্ড কতটুকু সাপোর্ট করেছেন? এই সময় তারা ফোন করেছিল, তারা ফোন করলে পরে সে এসেছিল। ডাক্তার বলেছে অপারেশন করব, কিন্তু পেশেন্টের হাজবেন্ড না আসলে আমরা করবো না, কারণ ওনার ডেড বডি নিতে হতে পারে। সেই জন্য তখন আমি আবার আল্লাহর কিষান দেখেন, আমি যাওয়ার সময় না তাকে বলছি আমার সাথে চলো, যাবে না, গেল না, কিন্তু আমি ওর ভিসাটা করে রেখে গেছিলাম যদি যায়। হ্যাঁ, নিজে থেকে করে গেছি, আমি নিজেই করে গেছিলাম। কেন জানি যে ভিসাটা আমাদের দুজনে না, আমি আসলে একসাথে যাওয়ার জন্য ভিসা করেছিলাম, কিন্তু সে যায়নি, আসেন আমার সাথে গেল না, আমি একাই গেলাম। ঠিক আছে, মেয়েকে রেখে। তারপরে আমি পরে ওনারা ডাক্তার নিজে কথা বলেছে ওনাকে ফোন করে যে আপনি আসেন, আপনার ছাড়া তো অপারেশন হবে না, দ্বিতীয় কথা হচ্ছে আপনার তো ডেড বডি নিতে হবে। তারপরে উনি অপারেশনের সময় দাঁড়িয়ে থাকলো, অ্যাবডোমেন ওপেন করলো, দেখে কি যে শুধু ফাইব্রয়েড নয়, আমার ডান দিকে একটা সিস্ট আছে এবং অ্যাপেন্ডিসাইটিস বাস্ট হয়ে গিয়ে সমস্ত শরীরে ওই যে ব্লাড ক্লট হয়ে ভিতরে জমা হয়ে খারাপ অবস্থা হয়ে গেছে। তারপরে উনি বললেন যে আমার তো এই অপারেশন করতে ওনার 5 ঘন্টার সময় লেগেছে। এরপরে আমি হসপিটালে 1 মাস 18 দিন ছিলাম, ওইখানে একাই ছিলাম। এবং ওই অপারেশনের 3 দিন পরে আমার অবস্থা বেশি খারাপ ছিল, তখন উনি আবার গিয়েছিল। উনি অপারেশনের পরের দিন চলে আসছিল। তারপরে উনি জুন মাসে আবার আমার শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়ে গেল, তখন উনি আবারও গিয়েছিলেন। যাওয়ার পরে ডাক্তার বললো যে আসলে আমার ইয়ের মধ্যে অ্যাবডোমেনের ভিতরে না ইয়ে থেকে গেছিল, গজ টজ এগুলো কিছু একটা থেকে গেছিল। এরপরে আমি চলে আসলাম 1 মাস 18 দিন থাকার পরে বাংলাদেশ আসলাম। এই যে আমি 1 মাস 18 দিন ছিলাম না, এর মধ্যে করেছে এক মহিলা, ঠিক আছে, তার মধ্যে তার জীবনে মারাত্মক ভাবে করেছে। তারপরে শেরাটনে ডেটিং করেছে। এটা আপনি প্রমাণ পেলেন কিভাবে? আমার মেয়ের কাছ থেকে আপনি এটা প্রমাণ পেয়েছেন? ফোনে কথা বলে তো আমি বুঝতে পারি, তো ল্যান্ড ফোন, তখন আমি বুঝে গেলাম। তারপরে আমি তাকে বললাম, এটা আমি চার্জ করলাম যে তুমি এরকম একজনের সাথে ডেটিং করেছো। বলে হ্যাঁ তুমি জানো এগুলা? বলে হ্যাঁ জানি। তো তারপর আমি কিন্তু তার সাথে কোনো ঝগড়াঝাটি করিনি। আমার না ঝগড়াঝাটি করার স্বভাব না, আমি আসলে খুবই শান্ত প্রকৃতির মানুষ। তারপরে এরকম পরিস্থিতি চললো। তারপরে ইন দ্য মিন টাইম সে একটা সরকারি বাসায় সবসময় থাকি বলে সে একটা বাংলাদেশ টাইমস বন্ধ হয়ে গেল, তখন সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট টাকা পেলো। হ্যাঁ, প্রায় 15 লক্ষ টাকা মতো বোধহয় পেয়েছিল। সেটার মধ্যে সে একটা অ্যাপার্টমেন্টের জন্য বুকিং দিয়েছিল। সেই এখন যেখানে আমি অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্ট সে আমাকে কিন্তু জানায়নি, কিচ্ছু জানায়নি। এবং কেনার পরে যখন হ্যান্ড ওভার হবে যেদিন, সেদিন আমাকে এসে বলে কি, এই আমরা এক জায়গায় বেড়াতে যাব, আমরা চলো, কাপড় চোপড় পরে না আমরা বেড়াতে যাব, ভালো কাপড় চোপড় পরে, তাই বলছে। নিজে কিন্তু কখনো ভালো কাপড় চোপড় কিনে দেয়নি আমাকে, আমি নিজে কিনেছি সারা জানো। আচ্ছা ঠিক আছে, গেলাম, রেডি হলাম। তো আমার খুব একটা বেশি উৎসাহ নয় দেখে বলে কি ব্যাপার? আমি বললাম তোমার কোনো উৎসাহ নয় মনে হচ্ছে। তা বলে না, কি আর উৎসাহ থাকবে, কোথায় যাবো কিছুই তো বললা না। বলে ঠিক আছে, ওখানে গিয়েই জানতে পারবে। তারপরে গিয়ে দেখলাম বেশ বড় ধরনের একটা গ্যাদারিং। তো আমাদের ইউডিডিএল এর ওরা করছে, ওখানে ফ্ল্যাট হ্যান্ডওভার হচ্ছে। তখন আর কি আমাদের এখানে ফ্ল্যাট হ্যান্ডওভার হয়েছে। তখন সেই চাবিটা সে আমার ওই ভাই এমডি সাহেব আমার হাতে দিয়েছে, বলছে যে ভাবি এই যে আপনাদের ফ্ল্যাটের চাবি। তখন আমি বুঝলাম যে সে আমাকে না জানিয়ে এই কাজটা করেছে। এটা তো ভালোই ছিল, এটা ভালো ছিল না, সারপ্রাইজিং ছিল, সেটা আমি খুশি হলাম। ঠিক আছে, কিন্তু বাসাটা তো তার নামে আর আমার নামে দুজনের নামে বাসাটা, সেটাও ঠিক, দুজনের নামে ছিল বাসাটা। পরে
হলো, উঠলাম, ওই বাসায় চাবি হ্যান্ড ওভার করলে পরে আমরা 1 বৈশাখ 99 সালের 1 বৈশাখে আমরা ওই বাসায় হ্যান্ড ওভার করেছি। সে এই প্রথম জীবনে, পারিবারিক জীবনের একটা জিনিস কিনেছে, সেটা হচ্ছে একটা চুলা। কারণ ওই বাসায় গিয়ে রান্না করে খেতে হবে তো। থাকে বোধহয় কিছু ছেলে এরকম ফাইনান্স। তারপরে সে কিনে গেল। আমি বাড়িঘর কিন্তু আমি যে শিফট করলাম কোনোটাতে সে কোনো হেল্প করে নাই। আমি আমার বড় ভাইয়ের অফিস থেকে ট্রাক নিয়ে, মিনি ট্রাক নিয়ে সমস্ত হ্যান্ড ওভার আমার কয়েকদিন ধরে ধরে সেগুলি শিফট করলাম এখানে, ঠিক আছে। তারপরে যাওয়ার সময় বলছে, শোনো, এ বাসা থেকে কোনো ফার্নিচার, কোনো আলমিরা, এগুলো কিচ্ছু যাবে না। কেন? তাহলে আমি কাপড় চোপড় কোথায় রাখবো? সে শুধু অর্ডার দিয়ে দিল, ব্যাস শেষ। তখন আমি কি করলাম, আমি আবার একটা প্রাইভেট কলেজ চালাই, সেই কলেজের গভর্নিং বডি মেম্বার, আমি তাকে সেখানে একটা আলমারি দিয়ে দিলাম, 2টা আলমারি দিয়ে দিলাম, জানেন। একটা আলমারি আমার ভাইয়ের দিকে রাজশাহীতে পাঠিয়ে দিলাম, একটা কলেজে দিয়ে দিলাম। এবং বিনা আলমারিতে আমি ওই বাসায় উঠে গেলাম। আমি ভাবছি ওখানে গিয়ে ওদের নতুন আলমারি আমাকে কিনে দেবে, সেটা চিন্তা করে আমি কিনি নাই। তারপরে পোটলাই করে সমস্ত কাপড় চোপড় জিনিসপত্র নিয়ে চলে গেলাম ওই বাসায়। এবং শুধুমাত্র বিছানাটা গেল, আমাদের 2টা বিছানা ছিল, আমার মেয়ের একটা বিছানা, একটা আমাদের বিছানা, এই 2টো বিছানা গেল। কাজের লোক ছিল 2জন, তারা সহ আমরা ওই বাড়িতে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে এমন একটা পরিস্থিতি যে প্রায় সে একদম উদাসীন, মানে মারাত্মক ভাবে ওই বাড়িতে যাওয়ার পর থেকে একদম ডেসপারেট হয়ে গেল, একদম অন্যরকম, যে এখন তো আমার নিজের বাড়ি, এখন আমি ইচ্ছাগুলো যা খুশি তাই করতে পারি তোমারে। পরিবর্তী পর্যায়ে মনে হলো আর কি তার অ্যাটিটিউডটা এরকম। আমি ফাংশনে যাই, প্রোগ্রামে যাই, সে নিষেধ, ক্লাবে যাই, প্রেস ক্লাবে যাই। একদিন ঘটনা ঘটলো এরকম যে আমি গান আর্ট শেখাতে নিয়ে গেছিলাম, ওখানে টেবিলে বসে, ক্যান্টিনে বসে একজনের সাথে বসে চা খেয়েছিলাম। তো ওখানে পাশের টেবিলে তার খুবই দোস্ত মানুষ, ইয়ার দোস্ত 3জন বসেছিল। তারা একটু এজেড পিপল, তারা কেউ নাই এখন পৃথিবীতে। তো তাদের টেবিলে না গিয়ে বসে অন্য একটা টেবিলে বসেছে। সেই ভদ্রলোকটা কম্পারেটিভলি তাদের চেয়ে বয়স কম, জুনিয়র। তো ওনার সাথে আমার একটা আগে থেকে জানাশোনা ছিল ভালো, উনি একটা পত্রিকার সম্পাদক আর কি। তো আমি ওখানে গিয়ে বসলাম, হ্যাঁ কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো। বলে ভাবি বসেন, চা খান? বলে হ্যাঁ ঠিক আছে বসি, চা খেলাম। সেটা ছিল অক্টোবর মাস, ঠিক আছে। অক্টোবর মাসে ধরেন কয় তারিখ হবে? বলে আমাদের তো কয়েকদিন পরে প্রেস ক্লাবের জন্মদিন হবে, এই সেই নানান কিছু বলছে। আমাদের একটা ট্যুর আছে, আমরা সবাই সাংবাদিকরা ট্যুরে সুন্দরবন যাবো, এই সেই নানান কাহিনী বললো। আপনি যাবেন কিনা? বললাম না, আমি যাব না। তারপরে আমি ওই পরিস্থিতি পরে ওই অবস্থায় আমার রুবানাকে নিয়ে আমি বাসায় চলে গেলাম। যাওয়ার পরে সেই দিন রাত্রিবেলা, না ওই একই দিনই আমার মেয়ের টিচার ছিল, তাজ ছেলেটির নাম, এখন সে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। সেই ছেলেটি পড়াতো। তো ওই ছেলেটিদের, ওদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল, সে লয়ে। সে ওদের জিপিএ 5 পেয়েছে, তাদের একটা রিসেপশন প্রোগ্রাম ছিল সিএমএইচ এ। সে বললো ম্যাডাম আপনাকে আমরা গান গাওয়ার জন্য দাওয়াত দেবো। বলে ঠিক আছে যাব। ওই অনুষ্ঠান যখন গিয়েছিল, তাকে সেই অনুষ্ঠানে যাওয়ার কথা আমি বলে যাইনি, শুধু তাজের অনুষ্ঠান সেটা সে জানতো। রুমানা বলছে আব্বু আম্মু হচ্ছে আমার টিচারের একটা অনুষ্ঠান আছে, সেখানে গেছে, সেনাকুঞ্জে গেছি। প্রোগ্রাম সেরে গান টান গাওয়া হয়েছে, বড় বিশাল প্রোগ্রাম, খাওয়া দাওয়া হয়েছে, হতে হতে রাত্রি 12টা বেজে গেছে, বুঝছেন। আমার তো ভিতরে প্যালপিটেশন হচ্ছে রীতিমতো, এত রাত হয়ে গেছে। অভ্যাসেরও ব্যাপার কিন্তু, হ্যাঁ অনেক মানুষ দেখবেন, আমি আমার ক্ষেত্রে যেটা বলি, রাত 10টার পরে বাসায় ঢুকতে গেলে আমার প্যালপিটেশন শুরু হয়ে যায়। আসলে চার্জ করার মতো কেউ নাই, বাট মনে হয় যে না আমি দেরি করে ফেলছি। এটা ছোটবেলার অভ্যাস। হ্যাঁ এটা কিন্তু আমি 10টার পরে আমি বাড়ির বাইরে থাকি না, সেই জন্য অনেক রাত হয়ে গেছে। কিন্তু খাওয়া দাওয়া ডিনার না ছেড়ে আসতে দিবি না। তারপরে পরে রাস্তার মধ্যে কি হয়েছে, গাড়ি খারাপ হয়ে গেছে, মানে মরার উপর খাড়ার ঘা। এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। সে তো বাসার মধ্যে মনে করেন যে রেগে কি করবে, আমাকে একদম কচু কাটা করবে পরিস্থিতি হয়ে যাচ্ছে। তারপরে পরে যখন আসলাম, আরেকজন একটা গাড়ি নিয়ে তারপরে বাসায় ফিরলাম, দরজা কলিং বেল দিই, দরজা খুলে না। ঠিক আছে। তারপরে আমি যখন 7 তলায় বাসা, তো দরজা খুলে না, তখন সে খুলতে দিবে না। কাজের মেয়েদেরকে বলছে, এই খবরদার দরজা খুলবি না, হ্যাঁ দরজা খুলবি না, হ্যাঁ সে বাইরেই থাকুক। মানে আমি বলতে পারবো না একটা মিরাকল ব্যাপার যে আমি বেঁচে গেছি, এখন বেঁচে আছি আমি। কারণ তার মতো এরকম লম্বা চওড়া ফিগারের লোক আমাকে যদি ধরে, আমি তো কিছুই করতে পারতাম না। আসলে সৃষ্টিকর্তার হুকুম আছে যে আমি বাঁচবো, সেই জন্য হয়েছে, নাহলে তো বাঁচার কথা না। তারপরে এরকম পরিস্থিতি হয়ে গেল। তারপরে সমস্ত শরীর ক্লট, চোখের ক্লট বেঁধে গেল। তারপরে ঠোঁট এরকম উঁচু হয়ে গেল, ফেটে রক্ত হচ্ছে, সাংঘাতিক খারাপ অবস্থা। পরে আমি আমার মেয়ের যে ঘরে রুম ঘুমায়, সেখানে মেয়ের রুমে আমি চলে গিয়ে দরজা লক করে দিলাম। মেয়ের দরজা লক ছিল, আমি দরজা খুলতে বলেছি, চলে তো মেয়ে দেখে তো চমকায় গেছে। ঠিক আছে,
যে কি অবস্থা, এরকম কেন এরকম হয়েছে, কি হয়েছে, আর তোমার আব্বু আমাকে মেরেছে। আর আমার মেয়েকে কি বলবো, কিভাবে রিয়াক্ট করলো, কি বলো তুমি, হ্যাঁ। তারপরে সে আমি ওই ঘরে থেকে গেলাম, তারপরে সে পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর। তারপরে আমি আমার ভাইকে ফোন দিলাম। সেই সময়টাতে আমার মেজো ভাবি ছিল না, দার্জিলিং গেছিল বেড়াতে। টাইমটা ছিল অক্টোবর মাসের 11 তারিখ, এবার আমার মনে হয়েছে 11 অক্টোবর প্রোগ্রাম ছিল সেনাকুঞ্জে, সেদিন রাতের ঘটনাটা এটা ছিল, ঠিক আছে। তারপরে ভাইকে বললাম, ভাই আমার এসে দেখলো। আমার একটা বন্ধু ছিল ম্যাজিস্ট্রেট, তাকে বললাম, মন্ত্রীর পিএস ছিল, তাকে যে ডাকলাম যে বল কি করব। সে আমার ক্লাসমেট ছিল, তো বললে কি, শোনো দোস্ত, তুমি যদি এই সংসার করতে চাও তাহলে কিছুই করো না, আর যদি তুমি সংসার না করতে চাও তাহলে অনেক কিছু করতে পারবা, এটা আমাকে বললো। তবে এই বাসায় থেকে তুমি কিছুই করতে পারবা না, কারণ তোমাকে তো কুচি কুচি করে মেরে ফেলবে, কেটে ফেলবে। তারপরে এমনিতেই তো তারা এমন একটা জায়গায় চাকরি করে, তাদের পেশাগত কারণে তারা মানুষের কাছে অনেক বেশি প্রিভিলেজড। তো সুতরাং তুমি কি করবা চিন্তা করো। তারপরে কয়েকদিন আমি কলেজে গেলাম না, কলেজের টিচাররা অনেকে দেখতে আসলো আমাকে, তারা কিন্তু এই ঘটনা কিছুই জানে না, আজকেই প্রথম আমার এই প্রোগ্রামের মাধ্যমে শুনবে। শুধু এটা এখানে না, আপনি কখনো বলেননি? কখনো কারোর কাছে বলিনি আমি বিষয়টি, শুধু আমার বান্ধবী জানে, আমার রুমমেট, আমার বান্ধবী দুজন, ওরা জানে, আর কেউ জানে না। আর আমার ভাবিদেরকে আমি বলেছি। তো আমার ভাইকে বললাম, ভাই বললো আমি কি করবো। আমার ভাই অত্যন্ত ভদ্র মানুষ, শান্তশিষ্ট মানুষ, উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো উনি কি করবে, পাজল হয়ে যাচ্ছে, বলে তোর ভাবি তো নাই, আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। যাই, তখন উনি বনানের বাসায় থাকতেন, আমার ভাই সরকারি বাসায় থাকতেন। আর ওনারা আমাকে এই ব্যাপারে আর কোনো হেল্প করলো না। তারপর আমার পাশে কিন্তু তখন আর কেউ নেই, আমি তখন একদম অসহায়। আমার বান্ধবীরাও কেউ কিছু করতে পারবে না, ওদের বাড়িতে গিয়েও আমি থাকতে পারবো না, আমি আমার মেয়েকে ফেলে কোথায় যাব। তখন আমার মেয়ে পরের 2 দিন পরে যখন স্বাভাবিক, আমার মুখে তখন এরকম দাগ, বলে মা একটা কথা বলি, চলো না আমরা চলে যাই এখান থেকে। আমি এই কথাটা ভুলবো না কখনো, তুমি এই লোকের সাথে কেন থাকছো, চলো আমরা চলে যাই এখান থেকে। এই চলতে থাকলো, এরকমই চলতে থাকলো। এই যে আমি ঘর থেকে বেরিয়ে আসলাম না, জানেন, আজও বেরিয়েছি, কালও বেরিয়েছি, আজকে আর কখনো আমি সেই ঘরে ফিরিনি। কিন্তু আমি ওই একই বাড়িতে আমার বসবাস করতে হয়েছে বিকজ অফ মাই ডটার। হ্যাঁ, আমি বললাম যে বাবা আমি যদি চলে যাই, তখন পরবর্তী পর্যায়ে তুমি বলবা যে তোমার সাথে ঝগড়া হওয়ার কারণে আমি আমার বাবা থেকে বঞ্চিত হয়েছি, এই কথাটা তুমি হয়তো আমাকে বলবে। আমি ওকে তার আদর স্নেহ ভালোবাসা থেকে আমি তাকে বঞ্চিত করতে চাইনি বলে আমি স্যাক্রিফাইস করেছি তার জন্য, আমার মেয়ের জন্য কিন্তু আমি পুরো জিনিসটা স্যাক্রিফাইস করেছি। জানেন, আরো একটা কারণে আমি স্যাক্রিফাইস করেছি, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে খুব স্পিরিচুয়াল ছিলাম। আল্লাহ খোদা মানা, কোরআন পড়া, এগুলি, নামাজ পড়া, রোজা রাখা, এগুলি খুব, এই ব্যাপারে আমি খুবই পারদর্শী। তো মায়ের সাথে বিজি রোজা রাখা এগুলি করতাম। তো খুবই আধ্যাত্মিক একটা চেতনা ছিল আমার মধ্যে। তো সেইখান থেকে আমি পড়েছি, কোরআনের আছে একটি সূরার আয়াতে আছে 127 নম্বর আয়াত, বলছে যে তুমি যদি তোমার স্বামীর সাথে বনিবনা নাও হয়, তাহলে তুমি এমন একটা ব্যবস্থা করে নাও যেন তার সাথে আমার সেপারেশন থাকবে, কিন্তু আল্লাহ যে কাজটি সবচেয়ে ধরেন হালাল বিষয় তালাক, সেটাকে খুব অপছন্দ করে। তো আমি আল্লাহকে ভালোবাসি, আমি ভালোবাসি, এই জন্য আমি, হ্যাঁ, এবং আমি শয়তানকে পাত্তা না দিয়ে আমি আল্লাহকে ভালোবেসে আমি থেকে গেলাম। আমি বললাম না, আল্লাহ যে কাজটি আল্লাহ পছন্দ করে না সেই কাজটা আমি করব। আর আল্লাহ যে বলেছে তুমি অন্যের দোষ গোপন করো, তাহলে আমি তোমার দোষ গোপন করব, তাহলে আমি তার কোনো কথা কাউকে বলবো না। এই জন্য আমি কাউকে বলিনি। এবং আমি বিশ্বাস করি যে তার জায়গা থেকে বলার থাকলে হয়তো সে অনেক কিছু বলতে পারতো আপনাকে নিয়ে। আমরা আসলে ওই জিনিসটাকে ফোকাস করতে চাই না, আমার ফোকাসের জায়গাটা হচ্ছে অন্য জায়গাটা। না, আমি এরপরে দেখেন, এই যে আমি এইভাবে শুরু করলাম। আমি ধরেন কলেজে, বদরুসা কলেজে জয়েন করছি লেকচার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর। 26 বছর আমি বদরুসা কলেজে এক নাগারে থেকেছি। তার তো অসংখ্য শিক্ষার্থী, তাহলে আমার অনেক শিক্ষার্থী, 33 বছর আমি চাকরি করেছি, এবং আমার
ছাত্রছাত্রীরা এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারপরে কেউ কেউ জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, অসংখ্য রয়েছে, বিভিন্ন জায়গায় সঙ্গীত শিল্পী রয়েছে। এখন ছাত্র তো প্রচুর আছে। তারপরে পরবর্তী পর্যায়ে যখন আমি নাইমে ডিরেক্টর হিসেবে গেলাম, তখন আবার পরবর্তী পর্যায়ে প্রিন্সিপাল, হোম ইকোনমিক্স কলেজের প্রিন্সিপাল হলাম। তখন আমার অসংখ্য ছাত্রী। এখান থেকে অর্থাৎ আমি যেখানে থেকেছি খুব পজিটিভলি কাজ করেছি, অর্থাৎ মেয়েদের প্রতিষ্ঠানে কাজ করেছি। আমি বদরুন্নেসা মেয়েদের প্রতিষ্ঠান, হোম ইকোনমিক্স মেয়েদের প্রতিষ্ঠান, মেয়েদের কি কি সমস্যা সেই বিষয়গুলি আমি সবসময়ের জন্য নজর রেখেছি এবং সেটা মিটমাট করার চেষ্টা করেছি। এবং মেয়েদেরকে সবসময় ক্লাসে লেকচারের পাশাপাশি আমি বলেছি, শোনো, বিয়ে করবে এমন একজনকে বিয়ে করবে যে তোমাকে খাওয়াতে পড়াতে পারে, কিন্তু তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে, নিজে চাকরি করতে হবে অথবা ব্যবসা করতে হবে। আর সবসময়ের জন্য দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে বিয়ে করবে তখন চাকরি করবে, সে চাকরি করার যে টাকা, সেই টাকাটা তুমি ব্যাংকে জমা রাখবে। 5,000 বেতন পেলে মিনিমাম 2,000 টাকা তুমি রাখবে, 3,000 টাকা সংসার তোমার বাপকে বা বাবাকে বা স্বামীকে বা সন্তানকে দিবে। সঞ্চয় তুমি সবসময় করবে। সঞ্চয় তোমাকে কিন্তু অনেকখানি সাহস যোগাবে, নাহলে তোমাকে আসলে কোনো লাভ নেই, হ্যান্ড টু মাউথ করে কোনো লাভ নাই, তোমাকে সঞ্চয় করতেই হবে। আমি কিন্তু ক্লাসে আমার মেয়েদেরকে এইভাবে উদ্বুদ্ধ করি ক্লাসে, এবং মেয়েদেরকে আমি ইয়ের মাধ্যমে, কত হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মেয়েদেরকে অ্যানিমেটর তৈরি করেছি। আমি নিজে একজন ক্যাটালিস্ট, অ্যানিমেটর, আমি টট ট্রেনিং করেছি, নিজে কিন্তু অসংখ্য ট্রেনিং করেছি, দেশে বিদেশে ট্রেনিং করেছি। আমি করার পরে দেখুন, যেমন ধরেন আমার মূল মোটিভ এখন আমার জীবনে ওই যে আমি আমার মেয়ের জন্য থেকে গেলাম, স্যাক্রিফাইস করলাম। তখন আমি এই করতে 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 তারপরে আমার মেয়ে যখন একটু বড় হলো, ও লেভেল পরীক্ষা দিল, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের মাঝে যে মনোমালিন্য ভাব, আমরা তো কথা বলি না, আজকে 19 বছর 20 বছর হয়ে গেলাম, একদিনও কথা বলিনি আমি, ঠিক আছে। সেও কথা বলে না এবং সেটা মনে করে না যে কথা বলতে হবে। মেয়েটা মারা গেল, তারপরেও সে আমার সাথে কথা বলে। কি বলেন, মারা গেল কিভাবে? আমার মেয়েকে তো মেরে ফেলা হলো। মেরে ফেলা হলো? বলতে হবে, মেরে ফেলাই তো বলবো, কারণ সে যখন চাইছে যে বাবা মার মধ্যে মিলমিশুক, কিংবা সে দাদিকে বলছে, মামাদেরকে বলছে, সবাইকে বলছে আমার বাবা মার মধ্যে একটু ঠিক করে দাও তোমরা, কেউ কিছু করলো না, তখন সে নিজেই হয়তোবা সুইসাইড করলো, হয়তোবা তাকে কেউ মেরে ফেললো, যে কোনো কিছু হতে পারে। সে পোস্টমর্টম করলো না, আপনি জানেন, আমাকে গুরুত্বই দিল না। আমরা সবাই বলেছিলাম সে পোস্টমর্টম করলো না, কারণ পোস্টমর্টম করলে জানা যাবে সে তাকে মেরে ফেলা হলো নাকি সে সুইসাইড করলো। মানে আলটিমেটলি কেস ছিল সুইসাইড, সবাই জানতো সুইসাইড, কিন্তু না, কেউ জানতো না। মানে পত্রপত্রিকা সে এমন ভাবে ফলাও করে দিল যে আমার মেয়ে ছাদে ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ পড়ে গেছে, সে পড়ে গিয়ে মারা গেছে। কিন্তু ছাদে তো রেলিং ছিল, তার তো পড়ার কথা না, কিন্তু সে ছাদের রেলিং এ বসতো, প্রায় মাঝে মাঝে বসতো, আমি নিজেও দেখেছি বসতো। কিন্তু আমি কিন্তু একদম এই ব্যাপারে একেবারেই আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে সে কি করেছে, আসলে ঘটনাটা কি ঘটেছে। এই যে আমার মেয়ে মারা, ইনসিডেন্ট ছিল ছাদের রেলিং থেকে পড়ে যাওয়া ইনসিডেন্ট, পত্রপত্রিকা দেখেছেন আপনারা। তারপরে এই যে মেয়ের জন্য কিন্তু আমি স্যাক্রিফাইস করে থেকে গেলাম এখানে, আজ আছি কাল আছি। এরপরে আমার মেয়ে, মানে বিষয়টা কি আপনারা একসঙ্গেই থাকতেন কিন্তু কোনো কথা বলতেন না? না, এখন আমরা এক বাসায় থাকি। এখন এক বাসায় কথা বলেন না? না, আমার প্রয়োজন পড়ে না। আমার কাজের লোক আছে 2 জন, তারা রান্না বান্না করে টেবিলে দেয় খাবার দাবার। আমি আলাদা করে বাজার করি, আমার বাজার আলাদা করি আমি নিজে, এবং আমি আলাদা কাজের লোক রেখেছি। আমার মতো থাকি, কারণ না তার পরিবারের কেউ এই ব্যাপারে তাকে বলেনি। সে বলছে না, আমি 2-1 জন হয়তো বলেছে, তার বন্ধু বান্ধব বলেছে না, আমি এটা কম্প্রোমাইজ করতে চাই না, ঠিক আছে। এটা তো নিজেদেরকে বিশাল পেনাল্টি দেওয়া। হ্যাঁ, আমি কিন্তু সে কিন্তু আমি তো থানায় গেছি, থানাকে যখন জিডি করতে গেছিলাম তখন উনি বললো যে ম্যাডাম, তখন কিন্তু আমি নাইমে, তখন আমি প্রফেসর বদরুন্নেসা কলেজে, তো আমি এই কাজটা করিনি, বলিনি সবার কাছে। কেন বলিনি? থানায় কেস করিনি, এগুলি করলে তো তার 7 বছর জেল হয়ে যেত, তাহলে কি তার জীবনটা নষ্ট হয়ে যেত, খারাপ হতো, আমার খারাপ লাগতো আর কি, এই জন্য আমি আর করিনি কিছু। না, কিন্তু ঠিক আছে, ওই বিষয়গুলো না, অন্য বিষয়ে তারও তো এরকম করে অনেক কিছুই বলার আছে। আপনি যেরকম ভাবে বলছেন, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আমার জায়গা, আমি সঙ্গীত শিল্পী হিসেবে সে সবসময় হাইলাইট করছে যে এই ও সঙ্গীত শিল্পী, অর্থাৎ সঙ্গীত যারা গান করে তারা তো বাইজিরা গান করে, এটা হচ্ছে তার ভাষ্য। এটা তো ভদ্রলোকের বউ বা মেয়েদের গান করার কথা। সেটা হয়তো রেগে বলেছে সে। না, সবসময় সে বলেছে আমি গান করলে এটা খারাপ, অন্যরা গান করলে ভালো, বা অন্যের গান শুনতে তুমি মুজরা শুনতে পারে সাথে নিয়ে অন্য বাড়িতে যাচ্ছ, ঠিকই যাচ্ছ বলে, তখন বলে কি যে এইটা ভালো লোকেরা গান করে না, সেই জন্য করতে হবে না। ঠিক আছে, সে যদি সে বলতে পারতো দাবিকে যে ঠিক আছে তোমার করতে হবে না, সে কিন্তু সেটা কোনদিন বলেনি, বলেনি। কিন্তু আমার ভালো লাগার একটা আনন্দ, আমি বলছি দেখো আমাকে কিন্তু গান তুমি শেখাও নাই,
আমি সেই 2 বছর বয়স থেকে গান করেছি, আমি 4 বছর বয়স থেকে রেডিওতে গান করেছি, 6 বছর বয়স থেকে তারপরে টেলিভিশনে গান করেছি, চলচ্চিত্রে গান করেছি, 20টা চলচ্চিত্রে গান করেছি আমি। ঠিক আছে, ইনসিডেন্টগুলো নিয়ে আমি জানি, ইনসিডেন্টগুলো নিয়ে যদি আপনি কথা বলতে শুরু করেন, এটা অসংখ্য ইনসিডেন্ট আসবে 20 বছরের কনজুগাল লাইফে। এটা ওনার জায়গা থেকেও সত্য, ওনাকে উনি যা বলবে সেটাও সত্য, আমি যেটা বলবো সেটাও সত্য। এই দুই সত্য পাশাপাশি রেখে দুই সত্যের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। মূলত হচ্ছে আপনি আপনার জায়গা থেকে ওনার সাথে ম্যাচ করেননি, উনিও ওনার জায়গা থেকে ম্যাচ করেননি, দুজনের জায়গায় সত্য। কিন্তু কথা হচ্ছে যে একটা প্রাণ চলে যাওয়া, সেটা একটা ইনসিডেন্ট হোক বা যেটাই হোক না কেন হয়েছে। এখন কথা হলো যে আমি আপনাকে কোশ্চেনটা করতে চাই, যে মানুষটাকে আপনি পছন্দ করলেন না বা যেই মানুষটা আপনাকেও পছন্দ করলো না, এত 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 বড় রকমের দূরত্ব, তার সঙ্গে এতটা জীবন স্টে করছেন কেন? কি জানে, ওই যে ওই কথাটাই ভেবে যে আবার আমি একজনকে তালাক দিয়ে চলে যাব, এটা খারাপ। আপনার জীবনও আছে, ওনার জীবনও আছে, প্রথম জীবনে। হ্যাঁ, সেখানে তাকে তার ওয়াইফ তালাক দিয়ে চলে গেছিল, আমি আমার একজনকে তালাক দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? সেখানে আমার জীবনটাকে সে দুর্বিষহ করে দিচ্ছিল। এখানে দুর্বিষহ করলেও যে আমি ইনকাম করি, আমি কোনো কিছু করি, আমার টাকা পয়সা, এগুলি খোঁজ খবর কিন্তু সে কখনো নেয় না। তার মানে তার কিছু ভালো গুণ আছে। হ্যাঁ, তা তো অবশ্যই ভালো গুণ আছে। মানে কি, সে তো ভেরি মাচ ডেভোটেড টু হিজ ওয়ার্ক, তার প্রফেশনে সে মারাত্মক ডেভোটেড। এনিওয়ে, তো সেখানে তার তো ভালো গুণ আছে, অবশ্যই ভালো গুণ আছে যে সে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা হিসাব নিকাশ নিত না, যে তুমি কয় টাকা রোজগার করে। তবে আমি যদি কখনো টাকা চাইতাম, বলো কি করবা টাকা, তো আমি বললাম কেন, আমার এখন এই মুহূর্তে ব্যাগে টাকা না, আমি তোমার কাছে একটু টাকা চাই, কলেজে যাবো এই জন্য, তো আমাকে একটু পৌঁছে দাও। না, আমি পৌঁছে দিতে পারবো না। তুমি এত কাজ নিজে করতে পারো, নিজে কলেজে যেতে পারো না? সে তো যাইতেই পারি, আমার কাছে টাকা নেই, তো তাই প্লিজ। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে তুমি তার কিছু ভালো গুণের কথা বলছেন, সেটা হলো যে আপনি যেটা বললেন সবই ঠিক আছে, তাহলে সে তো চাইলেই পারতো অন্য কারোর সঙ্গে সংসার করতে, এথিক্যাল জায়গা থেকে করছে কিনা আমি তো খোঁজ নিইনি। করলে আপনার সঙ্গে কিভাবে থাকে? ভিতরে আর অনেক ঘটনা আছে। না, আমি ঘটনা যেতে চাই না। যে মানুষটাকে আমি পছন্দই করি না, সে মানুষের সঙ্গে আমি একবারই থেকে। আমার কথা হচ্ছে তাই, তুমি যখন পছন্দ করো না, তো সবাই বলে পছন্দ করে না, তালাক দিয়ে দাও না। সে বলে যে সে তালাক দিলে যদি আমি তার প্রপার্টি চাই, সেজন্য তার তো এখন অনেক প্রপার্টির মালিক সে। এখন তার কিছুই ছিল না যখন বিয়ে হয়েছিল, 5,000 টাকাও ছিল না ব্যাংকে। তারপরে প্রথম আমি তাকে 5 কাঠা জমি কিনে দিলাম আর শ্রীনগরে। তারপরে বললাম তুমি একটা কিছু করো, তাই করতে করতে সেই সাভারে একটা 1 বিঘা জমি কিনলো। এই জমি 2 বিঘা কেনার পরে সেইখানে সেই জমি কিন্তু 1 বিঘা তার, আর 1 বিঘা জমি আমাকে বলেছে যে তোমার যে কাবিনের যে আমার একটা টাকা দিতে হতো না, সেটা তো আমি দেইনি, সেই বাবদ তোমাকে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বলেছে আমাকে, মুখে বলেছে। লিফটে যাওয়ার সময় বলে গেল, বাসায় যখন লোকজন আসবে না ইয়ের থেকে, মিউনিসিপ্যালিটি থেকে, তখন বলে দিবা যে আমরা ট্যাক্স দিয়ে দিয়েছি আর এই বাড়িটা আমাদের দুজনের নামে। ঠিক আছে, মানে তখন জানলাম আমি যে এই বাড়িটা আমাদের দুজনের নামে। এই হচ্ছে ঘটনা। তারপরে এই পরবর্তী পর্যায়ে আমার পুরো গল্পটা শুনে একদম সত্য কথা বলি, আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট হব, কিন্তু আমি অনেক মানুষের জীবনের গল্প শুনেছি। হ্যাঁ, আমার মতো মিস্টেরিয়াস লাভ। আমি শুধু এটুকুই বলতে চাই, দিস ইজ ডেফিনেটলি সামথিং। দুজন মানুষকে ঘৃণা করেও যে ভালোবাসা যায়, এটা আমার কাছে সেটাই মনে হয়েছে। আমি জানি না আপনার জায়গা থেকে আপনিই সত্য, তার জায়গা থেকে সে সত্য। আপনাদেরকে জাজ করার মতো যোগ্যতা, কোয়ালিটি, বয়স কোনোটাই আমার নাই। আমি প্রথমে অ্যাপোলজি করে নিচ্ছি। কিন্তু এত কিছুর পরেও দুজন মানুষ যখন একটা বাড়িতে থাকে, তার মানে নিশ্চয়ই দুজনের ভিতরে কিছু একটা আছে। না, এছাড়া আরো একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমার না যাওয়ার আর একটা কারণ হচ্ছে যে আমার মেয়ে মারা যাওয়ার পরে, মানে ওই বাড়িতে আমার মেয়ের এত স্মৃতি আছে, এত কর্নার আছে, এত রুম আছে, এত কিছু সাজানো আছে, অ্যাজ ইট ইজ আমি রেখে দিয়েছি। তো এই যে আমার একটা স্মৃতি, মনে হয় যেন আমার মেয়ে আমার কাছে আছে। এই স্মৃতির জন্য আমি অন্য জায়গায় গিয়ে থাকতে পারি না, জানেন। তখন আমার ওই ঘরে চলে আসতে হয়, আমার মেয়ের ঘরে আসতে হয় আমার। ওখানে যে তার একটা ছবি টাঙানো আছে, ওখানে যে ওর এই খাটটা এইভাবে করা আছে, এখানে যে ওর আলমিরাটা, ওর সেই জিনিসপত্রগুলো এরকম করে সাজানো আছে। দরজা খুললে আমি ওর সব জিনিস দেখতে পাই। এটা ওর স্মৃতির জন্য আমি বাসায় থেকে গেছি। আসলে আমি দোয়া করি, আমি জানি না মানে এটা আপনি এক্সপেক্ট করবেন কিনা, বাট আমি দোয়া করি যে আপনাদের মধ্যে যে অবস্থায় আসুক না কেন, একটা প্লেজেন্ট মোমেন্ট আসুক। শুধু একটুকুই বলতে চাই, এন্ড আই ডু রেসপেক্ট হিম। আপনি যার কথা এখানে বলেছেন তাকে আমি সম্মান জানাই, রেসপেক্ট জানাই, তার কাজের জন্য, তার সমস্ত কিছুর জন্য। বাট এটা আপনার জীবন গল্প, কিন্তু ফ্যামিলি আমাকে কোনোদিন কখনো কোনো সময় দেয়নি, জানেন, কোনোদিনও না। কোনোদিন কোথাও বেড়াতে নিয়ে যায়নি। তারও তো অনেক হাজার কমপ্লেন থাকতে পারে, আপনি কখনো শুনেছেন এই কমপ্লেন গুলো? তা আপনার এগেইনস্টে কি কমপ্লেন আছে তার? না, আমি ব্যস্ত থাকি, আমি ব্যস্ত থাকি বেশি, আমি কাজ করি বলে। আমি কেন ব্যস্ত থাকি? তুমি আমাকে সময় দাও না, তো আমি কাজ দিয়ে ব্যস্ততা দিয়ে তো আমি আমার সময়টা ব্যয় করি, না হলে তো আমি ফাপড় হয়ে মরে যেতাম। আমি পিএইচডি কোর্সে যাওয়ার কথা, তুমি যেতে দিলে না আমাকে, ঠিক আছে, কিন্তু যেতে হবে না।
পিএইচডি করলেও তুমি টিচার, না করলেও টিচার, এরকম একটা ভাব তার মধ্যে ছিল। গেলাম না, কিন্তু তারপরে তার সাথে যখন সে যে লেখাপড়ার, তার মধ্যে আর আমার মধ্যে কমপ্লেক্স আর একটা মূল ফারাকটা কারণটা হচ্ছে কি জানেন, যে হি ইজ নট এ গ্রাজুয়েট, সে আন্ডার গ্রাজুয়েট একজন মানুষ। আমি দুটো সাবজেক্টে এমএ পাস করেছি, মিউজিক করেছি, সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, সমাজে আমার একটা পরিচয় আছে, তারও আছে। থাকলেও আমাকে যেমন মানুষ চট করে চিনতে পারবে, ওনারা তো নেপথ্যের কাহিনীর লোক। এখন সে না পজিটিভলি মেলা চ্যানেল হয়েছে, তাই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যে অনেককে চিনি, সেও যথেষ্ট ফেমাস, তাতে কোনো সন্দেহ নাই, আমিও যথেষ্ট ফেমাস। কিন্তু আপা আমি বলি, আপনি আপনার জায়গা থেকে মন খুলে বলেছেন, সেটার জন্য আমি সম্মানিত বোধ করছি। কারণ আমার এখানে যারা আসেন তারা মন খুলে সব কথা বলেন, কিন্তু আমি সব কথা প্রচার করব না। কিন্তু আমি চাই, মানে মনে প্রাণে আমি চাই আপনার যে ভেতরের দুঃখটা, আমি দুটো জিনিস বলছিলাম যে কেন আমি অনুষ্ঠানটা করছি আপনাকে নিয়ে, আপনার গল্পটা জানার পরে। তার প্রথম কারণটা হচ্ছে, একজন মানুষ ঘরের ভিতরে চরম পর্যায়ে অসুখী হওয়ার পরেও একজন মানুষ অনেক বড় মাপের একজন সামাজিক মানুষ হতে পারে। আপনি তো আমি এর পরবর্তী পর্যায়ে আমি একজন মানুষ হয়ে একজন যে এন্টারপ্রেনার হয়েছি, এবং নারীদের এই কষ্টগুলি যেন ভবিষ্যতে মেয়েরা কোনো সমস্যা পড়লে যেন আমি সমাধান করতে পারি, সেজন্য আমি ওপেন বলে রেখেছি সবাইকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দরিদ্র ছাত্রদের একটা অ্যাসোসিয়েশনে তার আমি উপদেষ্টা। আমি বলেছি তোমাদের যার যখন যেখানে যা প্রয়োজন হবে তোমরা আমাকে বলবে। তো মেয়েরা যাদের অর্থ কষ্ট তাদের অর্থ দিই, যাদের হোস্টেল সমস্যা তাদের হোস্টেল তৈরি করে দিই। কোনো মেয়ে, আমি নিজে একটা অরফানেজ করেছি, আমি সাভারে একটা অরফানেজ করেছি, রাজশাহীতে আবারও একটা মেয়েদের প্রতিষ্ঠান করছি 2 বিঘা জমির উপর, এগুলো আমার নিজের জমি, সাভারের জমিটা আমার নিজের। এবং এর পরবর্তী পর্যায়ে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা নাসিবের আমি সহসভাপতি, ওখানে নারী উদ্যোক্তা তৈরি করি আমি, এবং সেই সমস্ত নারীদের জিনিসপত্র নিয়ে আমি মার্কেটিং করে দিই। ঢাকা অফিসার্স ক্লাবের একজন মেম্বার আমি, এবং অফিসার্স ক্লাবে 2বার আমি ইলেকশন করেছি, 2বারই আমি কালচারাল সেক্রেটারি ছিলাম। এরপরে আমি সেক্টর কমনওয়েলথ ফোরাম মুক্তিযুদ্ধের কাতর নারী কমিটির আমি সেক্রেটারি, সারা মানে সেন্ট্রাল কমিটি। বিউটিফুল। এরপরে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মূল এখনকার, আমি বাঁচি তাদের জন্য, এখন আমি মানুষের জন্য বাঁচি। আমি এই জিনিসটা কিভাবে দেখতে চাই, মানে আপনার জীবনে এই কষ্টটা ছিল বলে, যেটা আপনি আপনার মতো করে বলেছেন, সেটাকে আমি সেই জায়গা থেকেই বলছি। সেটা আছে কি আছে না সেটা কোয়ারি আমরা করিনি, হ্যাঁ, এটা আমরা অ্যাপোলজি করেই নিচ্ছি। আপনার জীবনের এই দহনটা ছিল বলেই আপনি অন্যের দহনটা বুঝতে পেরেছেন। একদম তাই। অন্যদের কষ্ট কি, ওই যে আপনাকে একদিন বললাম না 5 টাকার জন্য আমি আকিল ভাইয়ের কাছে টাকা চাইছিলাম, কেন বলেছিলাম জানেন ইতিহাসটা? ওই 5 টাকা ছিল না বলে আমার এরকম পরিস্থিতি হয়েছে, কিন্তু এখন আমি 5 কোটি টাকার মালিক। রাইট। কেন? আমি সঞ্চয় করেছি, আমি কিন্তু সঞ্চয় করে আমি একটা পয়সা নষ্ট করিনি গান করে। এটা দিয়ে আমি সাভারে জায়গা কিনেছি, এটা দিয়ে আমি আরেক জায়গায় জায়গা কিনেছি, এটা দিয়ে আমি আরশিনগরে জায়গা কিনেছি, এখন সেখানে আমার 10 তলা ভবন হচ্ছে। তারা তো জানে না যে সৃষ্টিকর্তা আমার জন্য কতগুলি বড়গুলি অনেকগুলি বাড়িঘর বানিয়ে রেখেছে। আর সেন্ট্রাল বাড়িঘর, অর্থাৎ আল্লাহর কাছে গিয়ে আমি কি বাড়িঘর পাবো? মানুষের জন্য কিছু করতে হবে। বলেছে না তুমি পূর্ব অথবা পশ্চিম দিকে, সূরা বাকারাই বলেছে, ফেরা তাতে কোনো সবচেয়ে পূর্ণ নয়, সব বেশি পূর্ণ মানব কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণে তুমি যে সময়টা ব্যয় করবে, যে অর্থ ব্যয় করবে, সেটার জন্য তুমি মাল্টিপল পাবে। সুতরাং আমি সেই উদ্দেশ্যে আমি এখন কাজ করি, এবং মানুষের মেয়েদের কষ্ট, বিশেষ স্পেশালি আমি গার্ল চাইল্ডদের জন্য চিন্তা করি, এবং এই জন্য মহিলাদের জন্যই আমি ওই প্রতিষ্ঠানটি ওখানে করছি, ট্রেনিং সেন্টার। ওখানে মেয়েরা থাকবে না, কিন্তু আশপাশের মেয়েরা ট্রেন আপ হবে, এবং ওখানে আমি বিল্ডিং বানাচ্ছি, এবং ওই বিল্ডিং এর মধ্যে মেয়েরা এসে ট্রেনিং করবে। তারা যেমন কোরআন শিক্ষা করবে, বাংলা শিক্ষা করবে, তেমনি তারা হাতে কলমে কাজ শিখবে, কাজ শিখে নিজেরা আত্মনির্ভরশীল হবে, এবং তারা আত্মনির্ভরশীল, এবং আমি তাদের সাথেই থাকবো। আমি শেষ জীবনটা আমি যেন তাদের সাথে থাকতে পারি, এটাই আমার। আর এই বাড়িতে থাকার তেমন কোনো শখ নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা তখন অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে বলতে চাই, জীবন গল্প ইজ ব্রট টু ইউ বাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা এই অনুষ্ঠানটি ভিডিও আকারে দেখতে পাবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল, যেটি আছে ভিডিও ইউটিউব চ্যানেল www.youtube.com/I love Dhaka FM, এই চ্যানেলটিতে। এবং এটার একদম অডিও ফরম্যাটে রেডিও অনুষ্ঠান যেভাবে যায় সেটা আপনারা পাবেন www.youtube.com/DFM904। আমি অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনার মতো একজন সোশ্যালি এনরিচ পারসন, যার লক্ষ লক্ষ অনুসারী, আমি বলবো স্টুডেন্ট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে, আপনি আজকে আমাকে আপন ভেবে নিজের এই কথাগুলো, ঘরের কথাগুলো আজকে লাখ লাখ মানুষের সামনে উপস্থাপন করেছেন। এবং আপনি দেখিয়েছেন যে একটা মানুষ যখন ঘরের ভিতর শান্তিতে থাকে, ওই মানুষের অনেক প্রোডাকশন থাকে। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে দোষ কাটছিল, সেটা আমরা আইডেন্টিফাই করিনি, কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারি আপনি হ্যাপি না। এই হ্যাপিনেসের জায়গাটা থেকে আপনি আনহ্যাপি থাকার পরেও আপনি সামাজিক মানুষ হয়েছেন, এবং উদাহরণ সৃষ্টি করার মতো সামাজিক মানুষ হয়েছেন। কোনো এক্সকিউজ দেননি এই জায়গাটাতে, যে আপনি চাইলে এক্সকিউজ দিতে পারতেন, আমি হ্যাপি না, আমি করতে পারিনি, কিন্তু আপনি সেটাকে না দিয়ে আপনি নিজেকে আইডলের জায়গায় স্থাপন করেছেন।
এইটা আমার কাছে হচ্ছে গল্প। দেখেন আমি সঙ্গীতও কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তাসখান থেকে অ্যাওয়ার্ড পেয়ে নিয়ে এসেছি। জি, আপনার সঙ্গীত তো আমরা বাংলাদেশের মানুষ জানেই। রমজান মাস আসলে মানে আপাকে দেখা যায় না এরকম কোনো চ্যানেল নাই। না, এখন ফ্রাইডেতেও দেখা যায়। ফ্রাইডেতেও দেখা যায়, মাশাআল্লাহ। দোয়া করি আপনার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা ছেলের সমপরিমাণ, এবং আমি মনে প্রাণে দোয়া করি আপনারা দুইজন কোনো একদিন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে যান। আমি দোয়া করি আল্লাহ সর্বোত্তম সিদ্ধান্তকারী, তিনি জানেন ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। আমি কিছু করতে চাই না, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটার উপর বসে আছি। আপনাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক, এই দোয়াটুকু করি। আপনি অনেক ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাকেও ধন্যবাদ।